আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে, আমি সেই কারণেই করেছি। আপনি কি মানুষ? তুই কি বলতে চাইতেছ? না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে যায়। দেখ, এখন রাগাবি না, না হলে মেরে তোর দাঁত লাল করে দিব। হ্যাঁ, আমার জীবনটা তেজপাতা বানাতে যাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই জানি। ভার্সিটির প্রতিশোধ নিয়ে আমাকে বিয়ে করেছেন, তাই না? তো এখন বেশি কথা না বলে এদিকে আয়, বাসর রাত করতে হবে। মানে বোঝাচ্ছি। জান্নাত এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি মতলব ভালো না দেখে পিছুতে লাগলাম, কিন্তু কপালে বেশিক্ষণ সময় না দেওয়ায় অল্প কিছু যাওয়ার পরে পিঠটা দেওয়ালে ঠেকে গেল। এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ভাবছি জান্নাত কি করতে চাইছে। এমন সময় খেয়াল করলাম জান্নাত ওর ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনছে। বুঝে গেলাম জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে আমার মুখে চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটার হাত দিয়ে চেপে ধরে আছে। উপায় না পেয়ে আমি চোখটা বন্ধ করে ফেললাম। অবশেষে জান্নাত আমাকে কিস করেই বসলো। কিস করলো কম, কামড়ে ঠোঁটের ভিতরের অবস্থা 12টা বাজিয়ে দিল বেশি। আমি চিৎকারও দিতে পারছি না। অবশেষে ছাড়লো আমাকে। ঠোঁটগুলো কেটে রক্ত পড়ছে, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবু, আর একটু আদর করি। আমি মাথা নেড়ে শুধু না করলাম। ওকে, তাহলে এখন তুমি ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। বলে জান্নাত চলে গেল ফ্রেশ হতে। আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম। আপনারা ভাবছেন আমি ভালো একটা ছেলে যে বউয়ের অত্যাচার সহ্য করছি। আসলে না, শুধু আম্মুর কথায় আজকে রাতটা ওকে মাফ করে দিলাম। জান্নাতের সাথে আমার সাপ নেউলের সম্পর্ক। কারণটা জানতে হলে পিছন যেতে হবে। চলুন পরিচয়টা দিয়ে নিই, তারপর পিছন থেকে শুরু করব। আমার পরিচয়, আমার নাম আনোয়ার হোসেন। পরিবারের সদস্য 3 জন, আমি, বড় ভাইয়া আর আম্মু। মানে বুঝতেই পারছেন, আব্বু ছোটবেলায় মারা গেছেন। আব্বু ছোট্ট একটা বিজনেস ছিল, যেটা এখন ভাইয়া সামলায়। আর আমি এখনো পড়াশোনা করি। আমরা সবাই গ্রামে থাকি, কিন্তু এখন সবাইকে ছেড়ে ঢাকায় যেতে হবে। আমি সারাদিন আম্মুর কাছে শুয়ে রইলাম। কলেজ লাইফ শেষ করে আমি কাল থেকে ভার্সিটিতে যাব। মনে আনন্দটাই অন্যরকম, কিন্তু ভয় একটাই, র্যাগিং নিয়ে একটু চিন্তা আছে। তাও মনে অনেক আনন্দ। রাতে চলে আসলাম স্বপ্নের শহর ঢাকায়। এখানে আমি আর আমরা একটা বন্ধু, দুজনে এসেছে গ্রাম থেকে, তাই দুজনে আলাদা একটা বাসা নিয়ে নিলাম। পরের দিন সকালে রেডি হয়ে চলে গেলাম ভার্সিটি গেটের সামনে। দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি হবে ভেতরে গেলে, র্যাগিংয়ে কি করতে বলবে। এসব ভাবতে ভাবতে ভেতরে গেলাম। একটু যেতেই একটা বড় ভাই ডাক দিল। ভদ্র ছেলের মতো ওনার সামনে গেলাম। নতুন এসেছিস? জি ভাইয়া। আমার সাথে আয় তো। কেন ভাইয়া? তোকে মেহেদি ভাই ডেকেছে। মেহেদি ভাইকে? আর আমাকে চেনে কিভাবে? ওই বেশি কথা বলছিস কেন, আসতে বলছি আয়। কোনো কথা না বলে ওনার সাথে গেলাম ক্যান্টিনে। গিয়ে দেখলাম কিছু বড় ভাইয়া বসে আছে। বুঝতে পারলাম আজকে কপালে খারাপ কিছু আছে। কিরে মেহেদি ভাই কই? ওয়াশরুমে গেছে। আমি দাঁড়িয়েছিলাম, তখনই কেউ একজন আসলো। ওনাকে আমি চিনি এমন লাগছে। এমন সময় মেহেদি ভাইয়া বলে উঠলো, তুই হোসাইন না? ভাইয়া। আমাকে চিনতে পেরেছিস? আমি মেহেদি। তুই যখন ক্লাস 7-এ পড়তি, আমি তখন ক্লাস 10-এ পড়তাম। তোকে আমার এখনো মনে আছে। তুমি নীলাকে ভালোবাসতে না? তোর নীলাকেও মনে আছে। কি রে, তুই চিনিস ওকে? ও ওকে হুসাইন, তুমি তাহলে যাও। ওই কই যাবে ও? আরে ওকে আমাদের এখন পর্যন্ত মেয়েদের সাথে আমাদের এবার শত্রুতামি জমবে। মামা অনেক জ্বালাইছে আমাদের, এখন আমরা পেয়ে গেছি আমাদের ডিফেন্ডার। ভাইয়া আপনি কি বলছেন? আমি কিছু না বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম। তুই এখানে এসে বস, আমি তোকে সব বুঝিয়ে বলতেছি। আর এত ভালো মানুষ হওয়ার ভাব ধরতে হবে না, আমি জানি তুই কেমন। তারপর একটা শান্তি নিঃশ্বাস ফেলে আমি ওনাদের সাথে বসলাম। তারপর ওনারা ভার্সিটির সব আগের কথাগুলো বলতে লাগলো। আর আমি শুনে এতটা বুঝতে পারলাম যে ভার্সিটিতে মেয়েদের রাজত্ব চলে যায়, যার কারণে ছেলেদের একটুও দাম নেই। ছেলেদের আর মেয়েদের মধ্যে তুমুল ঝগড়া, তাই আমাকে ওনাদের সাথে নিয়ে নিল। তারপর মেহেদি ভাই সবার সাথে আমার পরিচয়টা করিয়ে দিলেন আর বললো আজ থেকে নাকি আমরা সবাই বন্ধু। যাক, অবশেষে শান্তি মিলল আমার। ভার্সিটির প্রথম দিনের এতটা পাওয়ার পেয়ে যাবো সেটা ভাবতেও পারিনি। যাক, ক্লাস শেষ করে ওই দিনের মতো বাসায় ফিরে আসলাম। পরের দিন ভার্সিটিতে যেতে একটা আপু ডাক দিল, তা গিয়ে টাসকি খেয়ে গেলাম। দেখতে পুরাই পরি। মেয়েটা নীল ড্রেস পরে এসেছে, মানে আমার প্রিয় রং, তাই মেয়েটাকে আরো সুন্দর লাগছে। আমি ভাবতে লাগলাম তাকে খোদা হয়তো নিজ হাতে বানিয়েছে। আমি তার দিকে টাসকি খেয়ে তাকিয়ে আছি। তখন উনি আবার ডাক দিল, কিরে পিসি এভাবে তাকে কি দেখছিস? না না কিছু না, কিছু বলবেন? এদিকে আইতে পিসি। আপনি আমার থেকে মাত্র 3 ইয়ারের জুনিয়র, তাহলে আপনি আমাকে পিচ্ছি বলেন কিভাবে?
ওকে, তা কলেজে কি নতুন নাকি? কেন? তুই অনেক কিউট, তাই তোকে একটু র্যাগিং দিব। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখনই মেহেদি ভাইয়া আসলো। জান্নাত, তুই ওকে ধরেছিস কেন? বুঝতে পারলাম মেয়েটার নাম জান্নাত, তবে মনে পরি নামে সেভ হয়ে গেল। সেটা কি তোকে বলতে হবে? ও আমার ছোট ভাই, তাই ওকে ধরলে আমি তোকে ছাড়বো না। আমি ওদেরকে নিয়ে খেয়াল না করে পাশের একটা আপুকে পড়াতে শুরু করলাম। দেখতে যেহেতু কিউট, তাই পাশের আপুটাও শরম পেতে লাগলো। জান্নাত আপুর নজর আমার উপরে পড়তে গিয়ে একটা ধমক দিল। ওই, তোর সাহস কি করে হয় আমার বান্ধবীকে পটানোর? আমি চুপ হয়ে গেলাম। তারপর আপুর দিকে রাগি চোখে তাকালাম। আপু, অনেক তো ভার্সিটিতে রাজত্ব করেছো, এবার থেকে আর পারবে না, তো ভালো হয়ে যাও, বাই বলেই সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। ওই দিন ক্লাস করে বাসায় চলে আসলাম। তারপরের দিন ভার্সিটিতে গিয়ে সবাইকে খুঁজতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে একটা ক্লাসরুমে ঢুকিয়ে ফেলে তারপর দরজাটা লাগিয়ে দেয়। টান সামলাতে চারিদিকে তাকিয়ে হালকা অবাক হয়ে গেলাম। ক্লাসটায় পুরোটাই মেয়েদের ভর্তি। আমাকে এখানে আনা হয়েছে কেন? তুই কালকে কি বলেছিলি? কখন? যে আমাদের রাজত্ব তুই শেষ করে দিবি। তোর বাসা কোথায় রে? গ্রামে। সবাই আমার কথা শুনে হেসে দিল। আমি কিছু না বলে শুধু সবাইকে দেখতে লাগলাম। গ্রামের ছেলে হয়ে আমাদের রাজত্ব কেড়ে নিবি? কিছুদিন যেতে দিন, সব টের পেয়ে যাবেন। গ্রামে থাকতে তো মনে হয় ভদ্র ছিলি, এত কিউট দেখতে। তা শহরে এসে কি রক্ত গরম হয়ে গেছে নাকি? সিংহ সব জায়গায় সিংহ থাকে, বিড়াল সে কখনোই হয় না। রাখ, আমি তোর গ্রামে খোঁজ নিয়ে দেখতেছি তুই কেমন সিংহ ছিলি। গ্রামে খোঁজ নিতে যাইয়েন না। কেন? তোর সব কিছু ফাঁস হয়ে যাবে তাই? না, খোঁজ নেওয়ার পর থেকে আমাকে ভয় পাবেন তাই। হো, তাই নাকি? আরে আপনাদের এতটুকু আক্কেল থাকা দরকার যে ছেলেটা একদিনে যেহেতু ফার্স্ট ইয়ারে হয়ে লাস্ট ইয়ারে ছেলেদের বস হয়ে গেছে, মানে কিছু তো একটা আছে আমার মাঝে, তাই না? বেআক্কেলের মতো দল সব। যান সরেন, বাইরে যাবো আমি। কথাটা বলার পর সবার মুখে ভয় দেখতে পেলাম আমি। তখন একটু ভাব নিয়ে আমি দরজার কাছে চলে আসলাম। দরজাটা খোলার আগে আবার পিছনে ফিরে বললাম, বাইরে ওই ঝুলে থাকা মুখ নিয়ে যাবেন না, সবাই বুঝে যাবে যে আপনাদের ফার্স্ট ইয়ারের ছেলে আপনাদের গেম বাজিয়ে দিয়েছে। সো স্মাইল। এই কথা বলে আমি বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে দেখি মেহেদি ভাই সহ সবাই দাঁড়িয়ে আছে, আর আমি বেরোতে আমাদেরকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি মেরেছে ওরা? মারবে? তাও আমাকে? বের হইলে ওদের মুখটা দেখিও কিভাবে শুকিয়ে কাঠ হয়ে আছে। তুই প্রথম যে কিনা টিচার রুম থেকে মার না খেয়ে বেরোইছিস। ও, ওইটা টর্চার রুম নাকি? ওদের যা ভয় দেখিয়েছে, ওরা সবাই এখন আমার সাথে কথা বললেও হিসাব করে বলবে। তাই নাকি? তারপর জান্নাত পুরো বের হলেন। ওদের শুকনো মুখটা দেখে মেহেদি ভাই সহ বাকি সবাই হাসতে লাগলো। ওই জান্নাত শোন, এবার সিংহ এসেছে আমাদের দলে, দেখবো কিভাবে তুই আর পাওয়ার বাড়াস আমাদের সামনে। মেহেদি ভাইয়া জোরে ডাক দিয়ে বলল। জান্নাত আপু কিছু না বলে চলে গেল। তারপর ওনাদের নিয়ে বসলাম একটা জায়গায়। আচ্ছা, সারা ভার্সিটির মেয়েদের লিডার কয়জন? 5 জন। এই 5 জনের লিডার কি জান্নাত নাকি? ওকে, প্রথমে এটা বলো, জান্নাতের কোনো ক্রাশ আছে ভার্সিটিতে, বা ভার্সিটিতে কাউকে ভালোবাসে? না, কেন? আর বাকি 4 জনের কোনো ক্রাশ বা ভালোবাসে মানুষ বা বয়ফ্রেন্ড আছে? আছে, কিন্তু কেন বলতো? শোনো, মেয়েরা পৃথিবীতে কারো কথা না শুনলেও তার ক্রাশের কথাই উদ্ভাস করে। কারণ মেয়েরা যাকে পছন্দ করে তাকে সবসময় মন থেকে পছন্দ করে, আর তাই তাদের সেই কমজোরি জায়গাটার ফায়দা তুলতে হবে। আমার কথা শুনে মেহেদি ভাই সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি ওনাদের বললাম, কি হলো? তুই সত্যি হারামি। ধন্যবাদ। এখন ওদের ক্রাশগুলোকে আমাদের টিমের একটা ভালো পথ দিয়ে দাও, তাহলে দেখবে জান্নাত ছাড়া বাকি 4 জন আমাদের টিমের কথাই চলবে। ওকে। আর জান্নাতকে আমি দেখে নেব, কিন্তু তার আগে জান্নাতকে বা ওর সম্পর্কে কিছু জানতে হবে আমাকে। শোন তাহলে, জান্নাত হলো ওর বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক বড় লোক ওর বাবা, আর ভার্সিটির সভাপতি। ওর বাবা আর ওকে দেখতে যতটা সুন্দরী ততটাই অহংকারী, আর কোনো ছেলেকে সে ভাও দেয় না। ওকে, বাকিটা আমি দেখে নেব। এখন যা বললাম সেটা করো। ওকে, লাস্ট ইয়ারের নির্বাচন কিন্তু 12 দিন পরে, সো যা করার তা তাড়াতাড়ি কর। তুমি যাও তো, চিন্তা করো না। তারপর ক্লাস করে বাসায় চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে বসে পড়ছিলাম, তখনই কলেজে একটা মেয়ের কল আসলো। কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। কি রে সুমিত, তুই এখন কল দিয়েছিস? ভাই, আপনি যেই ভার্সিটিতে ভর্তি হয়েছেন সেখান থেকে জান্নাত নামের একটা মেয়ে কল দিয়ে প্রিন্সিপালের কাছে আপনার খোঁজ নিতে। তো স্যার কি বললো? কলেজে যা করেছেন তাই সব বলে দিয়েছে, আর বলে দিয়েছে আপনার সাথে যেন না লাগতে যায়। ওকে, ভালো থাকিস বলেই ফোনটা কেটে দিলাম। কি ম্যাডাম, আমার খোঁজ নেওয়া শেষ, কি বলবো প্রিন্সিপাল? তুই জানলি কিভাবে? আপু, আমি যেই কলেজে পড়ে এসেছি ওই কলেজে প্রিন্সিপালের রাজত্ব না চলতো, শুধু আমার রাজত্ব চলতো। তো আমার কলেজে আমার খোঁজ নেবেন আর আমি জানবো না, এটা কখনো হয়? তুই হয়তো
জানিস না এটা গ্রাম না শহর, আর এই ভার্সিটির সভাপতি আমার বাবা। ও তাই নাকি? আপনি কি ভয় দেখাচ্ছেন? না, সাবধান করে দিচ্ছি, বেশি লাফালাফি করলে ভার্সিটি থেকে বের করে দিব। জান্নাতের কথাটা শুনে আমি জোরে হেসে দিলাম। ওরা সবাই আমাদেরকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো, হাসছিস কেন? আপু, আমাকে চাইলেই বের করে দিতে পারো, কিন্তু পরের ভার্সিটিতে মুখ দেখাবে কি করে? মানে? আমাকে বের করে দিলে সবাই বলবে একটা ফার্স্ট ইয়ারের ছেলের ভয়ে তোমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ওকে বের করে দিয়েছো। তারপর তোমাদের দেখলে শুধু ছেলেরাই না, মেয়েরাও হাসবে আর থুতু দিয়ে চলে যাবে তোমাদের। ওই ওই ওই, তুমি রাখবে না, তোমাকে এত পরীর মতো লাগে। তা কি তুমি জানো? এই বলেই পিছন ফিরে চলে আসলাম। তখন জান্নাত আপু পিছন থেকে ডাক দিয়ে বলল, তোকে ভার্সিটি থেকে বের করব না, তোকে ভার্সিটিতে রেখেই শায়েস্তা করব। ওকে। কিরে, এখন কি করব? এখন কাজ হলো ওরা কি প্ল্যান করছে তা আমাদের জানতে হবে। কিভাবে? ওদের টিমে ভেজাল মিশিয়ে দিতে হবে। কিভাবে? আমাদের দলে কয়েকটা মেয়েকে কায়দা করে ওদের টিমে ঢুকিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। তুই রাজনীতি করলে তো দেশটারে কাঁপিয়ে রেখে দিবি। এই জন্যই তো রাজনীতিতে যায় না। রাজনীতি করবি? ফাউল কথা বলো না তো। ওকে। তোমরা থাকো, আমি যাই বলেই বাসায় চলে আসলাম। এইভাবেই 4-5 দিন চলে গেল। জান্নাত আমার পিছনে লেগে আছে। স্টুডেন্ট লিডার নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। এই নির্বাচনে ছেলেরা পাশ হবে, কারণ জান্নাতের টিম ছাড়া বাকি সবাই এখন আমাদের টিমে চলে এসেছে। তাই জান্নাত রেগে আগুন হয়ে আছে। আমি জানি জান্নাত আমার ক্ষতি করতে চাই, কিন্তু সেটা ওরা পারবে না, কারণ আমার কোনো কমজোরের জায়গা নেই। সকালে আমার একটা ফোন আসলো। ভার্সিটির একটা ছেলে ফোন দিয়েছে। এত সকালে ফোন দিয়েছে কেন, এটা জানার জন্য ফোনটা রিসিভ করলাম। কি রে, এখন ফোন দিয়েছিস কেন? ভাই, আমাদের একটা টিম মেম্বারকে জান্নাত মারতেছে, তুমি আসো তাড়াতাড়ি টর্চার রুমে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে, আমি এখনই আসছি বলেই ফোনটা কেটে দিলাম। ভাবতে লাগলাম সমস্যা হলো তো মেহেদি ভাই ফোন দেবে, এই ছেলেটা ফোন দিল কেন? তাই মেহেদি ভাইকে ফোন দিলাম। ভাই, ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে নাকি? না, কেন? আরে একটা ছেলে। হুসাইন, এটা জান্নাতের চাল, তুই ভুলেও ওর কথা শুনবি না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে বলে দিলাম। ভার্সিটিতে তো যাবই, সেটা হাজারো সমস্যা হোক। এখন তুমি একটা কাজ করো। কি কাজ? এটা করতে পারবে? পারবো। তাহলে আমি ভার্সিটি যাওয়ার আগে এটা রেডি করে ফেলো, আমি ঢোকার আগে কল দেবো। ওকে, ভালো থেকো বলেই ফোনটা কেটে দিলাম। তারপর চলতে লাগলাম ভার্সিটিতে। ভেতরে যাওয়ার আগে মেহেদি ভাইকে কল দিয়ে সবকিছু জানতে পারলাম, সবকিছু ওকে। তাই কোনো কিছু চিন্তা না করেই ভিতরে গেলাম। গিয়ে দেখে ছেলেটা দাঁড়িয়ে আছে, তাই ওর কাছে গেলাম। ভাই, ওরা ভিতরে আছে, তুমি যাও। ওকে বলে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে আমি হালকা চমকে উঠলাম, কারণ ভিতরে জান্নাত ছাড়া আর কেউই নেই। বুঝলাম পরিবেশ গরম হবে, তাই রুমের উপরের এক কোণে থাকা ছোট্ট জানলায় তাকিয়ে দেখে নিলাম যে মেহেদি ভাই ক্যামেরাটা নিয়ে পৌঁছেছে কিনা। মেহেদি ভাইয়া ক্যামেরা নিয়ে বসে আছে চুপ করে, তাই চিন্তা ছাড়া বুকটা টান দিয়ে দাঁড়ালাম। কি হলো, এখানে ডাকলেন কেন? তোকে আজকে সবাই মেরে ভার্সিটি থেকে বের করবে। কেন, আমি কি করেছি? তুই কিছুই করিসনি, করব আমি, আর দোষ দিব তোর। তারপর বাকিটা স্টুডেন্টরা দেখেন। শোনেন, আমার গর্তে ফেললে গিয়ে আবার নিজে গর্তে পড়ে যায় না আবার। ওকে, তুই দেখ কে পড়ে গর্তে। তারপর জান্নাত আপু নিজের জামার কিছু অংশ ছিঁড়ে ফেললো। তারপর নিজ থেকে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর কাদো কাদো চেহারা নিয়ে দরজা খুলে বাইরে এসে পড়লো। আমি এই চান্সে মেহেদি ভাইয়ের কাছ থেকে ভিডিও করা মোবাইলটা নিয়ে নিলাম। তারপর বাইরে এসে দেখি হাজারো ছাত্রছাত্রী আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তাই চুপচাপ কিছু না বলেই প্রিন্সিপালের রুমের দিকে চলে গেলাম। বুঝতে পেরেছি মেহেদি বাইরে এসে বলেছে যে আমি তাকে ধর্ষণ করার চেষ্টা করেছি বা নানান কিছু। 1 ঘন্টার মধ্যে সভাপতি সহ সব স্যারেরা এসে গেল। সভাপতি সাহেব আমাদেরকে অগ্নি চোখে তাকিয়ে আছে। প্রিন্সিপালের রুমের বাইরে কিছু ছেলে মেয়ে মিলে আমার শাস্তির দাবিতে মিছিল করছে। ভেতরে আমি আর মেহেদি ভাই দাঁড়িয়ে সেগুলো শুনছিলাম। তখনই প্রিন্সিপাল স্যার বলে উঠল, তুমি কি সেই হুসাইন যে কিনা ফার্স্ট ইয়ারে হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের সাথে ঘোরাফেরা করো? জি স্যার। তা তুমি তো খুব ভালো বলে জানতাম, 20 দিনে ভার্সিটির সবার কাছে ফেভারিট একজন নেতা হয়ে উঠেছো। তা হঠাৎ করে এমন কাজ করতে গেলে কেন, তাও আবার আমাদের সভাপতির মেয়ের সাথে? স্যার, মিটিং কি আরো করবে নাকি এটা এখানে শেষ করে দেবো? মানে এটা বলছি স্যার, আপনার রুমের প্রজেক্টরটা একটু চালু করতে পারি? কেন? আমি কিছু সবাইকে দেখাতে চাই। স্যার সবার দিকে তাকিয়ে হ্যাঁ বললো। তারপর মেহেদি ভাই সব রেডি হলো। তারপর আমি গিয়ে ভিডিওটা প্লে করে দিলাম। সবাই হাঁ করে দেখতে লাগলো। জান্নাত ভিডিওটা দেখে চোখ কপালে উঠে গেছে। একবার ভিডিওটা দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। ভিডিওটা শেষ হওয়ার পর আমি মোবাইলটা নিয়ে নিলাম। স্যার, আমি জানি না জান্নাত আবার কি বিচার হবে, তবে এরকম অপবাদ যেন অন্য কাউকে না দেয় সেদিকে নজর রাখবেন। ভালো থাকবেন বলে মেহেদি ভাই সহ আমি বেরিয়ে আসলাম। বাইরে সবাই আমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে।
সবাইকে ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, সেটাতে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে চেক করতে বললাম। কিছুক্ষণের মাঝেই সবাই চুপ হয়ে গেল। খারাপ আমাদের টিম না, খারাপ হলো জান্নাতের টিম। তো ভালো কিছু করতে চাইলে আমাদের টিমে চলে আসেন, ভালো থাকবেন সবাই বলে ক্যান্টিনে চলে আসলাম। ওই দিন আর ক্লাস করা হয়নি, তাই দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকেলে মোবাইলে চিল্লানিতে ঘুমটা ভাঙলো। তাকিয়ে দেখি মেহেদি ভাইয়ের ফোন, তাই উঠে রিসিভ করলাম। ভাই বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে ভার্সিটির সব ছেলে মেয়ে আমাদের টিমে জয়েন করতে চাইছে, সকলকে দলে নিয়ে নিব। দল তোমাদের? তোমরা ভালো জানো। তুই এটা কি বললি হোসাইন? আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে নাও। আর জান্নাতের কি খবর? ওর বাবা ওকে বাসায় নিয়ে যেতে দেখলাম, মনে হয় তোর উপর প্রতিশোধ নিবে। কিভাবে বুঝলে? ওর চোখ দিয়ে মনে হচ্ছিল আগুন ঝরছে, তুই একটু সাবধানে থাকিস। ওকে, তুমি চিন্তা করো না, ভালো থেকো, আমি এখন ঘুমাবো। ওকে ভাই। বলেই ফোনে রেখে দিলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি জান্নাত আর ওর দুইটা বান্ধবী বসে আছে, তাই ওদের কাছে গেলাম। আপু মন খারাপ? তোকে বলতে হবে আমার মন খারাপ নাকি? না, এইভাবে বসে আছে তো তাই জিজ্ঞাসা করলাম। অনেক মজা নিচ্ছিস তাই না? আমিও তোকে দেখে নেব। আরে আপু, একবার বেইজ্জতি হয়ে আজকাল ঠিকানায় আসেনি নাকি, আবার বেইজ্জত হতে চাও? তুই দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সাথে লাগ দিয়ে শোনা, তাহলে নিজের পায়ে কুড়াল মারবে, বলে দিলাম কিন্তু। সেটা সময়ই বলে দিবে। ওকে, তা ক্ষমতা তো ছেলেদের হাতে চলে আসছে, কিছু করবে না? আমি দেখবো তোরা কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিস। তুমি দেখতে থাকো আর আমি খেলতে থাকি, ভালো থেকো, বাই বলেই চলে আসলাম। আপুর হয়তো রাগে চুল ছিঁড়তে মন চাইছে, আর আমার মন যাচ্ছে হাসতে। নির্বাচনের আগের দিন সবাইকে নিয়ে মিটিং শেষ করে বাসায় চলে গেলাম। নির্বাচনের দিন সবকিছু ঠিকঠাকভাবেই হলো, কিন্তু ভোটের রেজাল্ট শুনে মাথা উল্টে চক্কর খেয়ে গেল। নির্বাচনে নাকি জান্নাত পাশ করেছে, কিন্তু এইটা কিভাবে হয়? না না, এটা তো মানা যায় না। তাই সবাই মিলে আন্দোলন ডাকলাম। প্রিন্সিপাল স্যারের সবাইকে বোঝা যায় যেটা সভাপতির ডিসিশন, তাই জান্নাত নির্বাচনে পাশ করানো হয়েছে। আমি মেহেদি ভাইয়াকে হালকা একটু উস্কে দিলাম। উনি তো রেগে ফায়ার হয়ে বললেন, স্যার কথা একটাই যে যতদিন পর্যন্ত নির্বাচন আসল রেজাল্ট না দেওয়া হবে ততদিন ভার্সিটি বন্ধ, সবাই যার যার বাসায় যাও। সবাই চলে যাওয়ার পর স্যার আমাদেরকে ওনার রুমে ডাকেন। ওখানে গিয়ে দেখি জান্নাত সহ আরো কিছু মেয়ে বসে আছে। ওদের দেখি সারা শরীর জ্বলে উঠলো। আমার মনে হচ্ছিল ওদের মেরে নাক মুখ ফাটিয়ে দিই, কিন্তু মেয়ে তো তাই মারা যাবে না। দেখো, এবারের মতো ব্যাপারটা এখানে থামিয়ে দাও, পরের বার থেকে সুষ্ঠু নির্বাচন হবে। স্যার আমাদের হাজার বললেও লাভ হবে না, বাইরে যেটা বলে এসেছি ভিতরেও এটা থাকবে। সভাপতির সাথে কথা বলেন আপনি, আর রেজাল্টের আগে ভার্সিটি খুলবে না। দেখো, তোমরা বোঝার চেষ্টা করো। যা বলে গেলাম তাই করেন। আর স্যার, এছাড়া যদি অন্য কোনো চাল চালতে যান তাহলে পরিণাম কিন্তু ভয়াবহ হবে, বলে দিয়ে গেলাম। বলে আমি আর মেহেদি ভাই চলে আসলাম। 3-4 দিন পর পরিবেশটা বদলালো। ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে, সবাই খুশিতে নাচছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি রাগের লজ্জায় পুরোই লাল হয়ে আছে। আমাকে হাতের কাছে পেলেই হয়তো চিবিয়ে খাবে। ভাবলাম একটু মজা নেওয়া যাক, তাই জান্নাতের কাছে গেলাম। বাবাকে বলে ক্ষমতা হাতে নিয়ে নেওয়াটাকে জিত বলে না, জিত বলে ক্ষমতা ছিনিয়ে নেওয়াটাকে। আমার কথা শুনে জান্নাত আপু হেসেই দিল, আর কেমন জানি একটা লুক নিয়ে আমার দিকে তাকালো। এবার তোর গলার কাটা হব আমি। ছি, এরপরেও তোমার লজ্জা হলো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, যেটা এই 4 বছরে কেউ আমাকে করতে পারেনি। তুই আমাকে হারিয়ে দিয়েছিস। শার্টের কলারটাকে একটু উঁচু করে ভাব নিলাম। তবে চিন্তা করিস না, এবার তোর নরম জায়গায় মারবো। আমি প্রয়োজনে তোর গলার কাটা হব, তারপরও গলার কাটা হব আমি। না পারবি ফেলতে, না পারবি খেতে, মনে রাখিস। বলেই জান্নাত জ্বলতে জ্বলতে চলে গেল। আমি কথাটা মজা ভেবে উড়িয়ে দিয়ে চলে গেলাম। তারপর ক্ষমতা পাওয়ার আনন্দে হালাক নাচ করে তারপর সন্ধ্যায় বাসায় আসলাম। হাত মুখ ধুয়ে বইটা নিয়ে বসেছিলাম, তখনই বাড়ি থেকে ফোন আসলো, তাই রিসিভ করলাম। আম্মু বলো। একটা খুশির সংবাদ আছে। কালকে কি ঈদ নাকি? চুপ, তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? মেয়েটাকে? কে আর, তোর ভাই যাকে পছন্দ করতো তাকেই বউ বানিয়ে আনবো। ওকে, তুমি ফোন রাখো, আমি কালকে বাসায় আসবো। ওকে বলে আম্মু ফোনটা রেখে দিল। সকালে কলেজে ছুটির দরখাস্ত জমা দিয়ে বিকেলের বাসে মেহেরপুর ফিরে আসলাম। 10 দিন বাসায় কাটিয়ে গেলাম, ভাইয়ের বিয়ের সব ঝামেলা শেষ করে ফেললাম। তারপর আবারও গেলাম ভার্সিটিতে। আমাকে দেখে মেহেদি ভাই সহ সবাই খুশি হয়েছে, কিন্তু এই 10 দিন জান্নাত আপুকে সব থেকে বেশি মিস করেছি। ক্রাশ বলে কথা। অনেকবার ঝগড়া করার পরও নক দিয়েছি, কিন্তু আপুর রিপ্লাই দেয়নি। ভার্সিটিতে সবার সাথে দেখা করে গেলাম জান্নাত আপুর কাছে। দূর থেকে দেখলাম হাসছে, আমাকে দেখার পরেই সব হাসি উঠাও। তারপর আপুর কাছে গেলাম। কিরে শয়তান, এতদিন কোথায় ছিলি? বাড়িতে গিয়েছিলাম। কেন? বড় ভাইয়ের বিয়ে করছে তো তাই। ও,
তা তোরা কয় ভাই বোন? মাত্র 2 ভাই। ও, তা বাসায় আর কে কে থাকে? আম্মু, ভাবি, ভাইয়া। আর আগে আমি থাকতাম, এখন ঢাকায় চলে এসেছি। তার মানে তোর আব্বু নেই, তাই তো? হুম। তোদের গ্রামের নামটা কি জানো? মেহেরপুর জেলা আর এই গ্রাম। ওকে, তুই যা, আমাকে এখন অনেক কাজ করতে হবে। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। এইভাবে কেটে গেল 3 মাস। আপু এখনো আমাকে দেখলে চলে, কিন্তু আমার সেদিকে দেখার মতো অত সময় নেই। এদিকে ভার্সিটিতে গ্রীষ্মকালে ছুটি পড়ে গেছে, তাই সপ্তাহখানেক হবে। বাড়িতে যাব, কিন্তু কিছু কাজ আছে, তাই সেগুলো শেষ করে আজকে দুপুরে বাড়ি ফিরে যাব। যেই ভাবা সেই কাজ। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবার সাথে কথা বলা শেষ করে নিজের রুমের দিকে গেলাম। রুমে ঢুকতে আটকে উঠলাম। ভূত দেখার মতো চমকে আবারও বাইরে চলে আসলাম। কি রে, বাহিরে আসলি কেন? না, এমনি আমার হঠাৎ মনে হলো আমার রুমে একটা মেয়ে আছে, তাই চমকে গিয়েছিলাম। মনে হওয়ার কি আছে, মেয়েটা তো সত্যিই আছে তোর রুমের ভিতরে। কি? কি না, জি। আর তুই এত অবাক হলি কেন? কিছু না, এমনি। তুমি যাও, আমি একটু পরে আসছি। ওকে। বলে আম্মু চলে গেল। তারপর আমি রুমের ভিতরে চলে গেলাম। কি রে, কি খবর তোর? আপনি এখানে কেন? আমাদের বাসায় আসলেন কেন? সেটা এখন বাহিরে গেলেই তোর আম্মু বলবে তোকে। মানে আপনি কি বলেছেন আম্মুকে? সেটা আম্মুর কাছ থেকে গিয়ে শুনে আয়। ওকে, আমি একটু পরে যাচ্ছি। যদি উল্টো পাল্টা কিছু বলেন না, তাহলে খবর আছে আপনার। মারবি নাকি আমাকে? তার চেয়েও বেশি মারবো। বলেই ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এসে দেখি জান্নাত রুমে নেই, তাই আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। সবাই একসাথে বসে খেতে লাগলাম। তখনই ভাইয়া বলে উঠলো, শোন হোসাইন, আমি আর আম্মু মিলে একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? কলিজাটা কাঁপছিল। কি না কি বলে এই ভেবে। আমরা তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। ভাইয়ার কথা শুনেই গলায় ভাত আটকে গেল, তাই কাঁদতে লাগলাম। সবাই মিলিয়ে পানি খাইয়ে থামালো। কিরে, কি হয়েছে তোর? না না, কিছু না। ওই তুমি যেন কি একটা বলবে বলছিলে। তোর বিয়ে ঠিক করেছি মাহির সাথে। ভাইয়া, উনি আমার 3 ক্লাস সিনিয়র। তো কি হয়েছে, এখন চুপচাপ খা। খাওয়া দাওয়া শেষ করে ছাদে আয়, তোর সাথে আমার কথা আছে। ওকে বলেই চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এখন সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। জান্নাত আমাকে বিয়ে করতে চাইছে কেন? নিশ্চয়ই আমার উপরে প্রতিশোধ নিতে। এইসব ভাবছিলাম, তখনই জান্নাত রুমে আসলো আর আমাকে দেখে মুচকি হাসতে লাগলো। কিরে, কেমন চমকে দিলাম না? হুম। এইটা তো কিছুই না, তোর লাইফে এমন চমক আরো অনেক বাকি। ওই ওই, আর কিছু বলার আগে ভাইয়া ডাক দিল। হুসাইন, ছাদে আয়। আসছি। আপনাকে তো আমি দেখে নেব, এই বলে আমি ছাদে চলে আসলাম। ভাইয়া, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় মেয়ের সাথে আমার বিয়ে দিতে যাচ্ছ তুমি? তোর থেকে মাত্র 2 বছরের বড়, আর এটাকে কি কেউ বড় বলে নাকি? আচ্ছা, এটা বাদ দিলাম। তুমি জানো ও আমার উপর প্রতিশোধ নিতে এখানে এসেছে? আমাদের সব বলেছে, তোর যাওয়া থেকে শুরু করে নির্বাচনের ঘটনা সহ সব বলেছে আমাদের। তারপরেও তোমরা ওকে এই বাড়ি বউ বানাতে যাচ্ছ? মেয়েটা খুব ভালো, আর আম্মু নিজে কথা দিয়েছে। আর তুই ভালো করেই জানিস আম্মু কথা দেওয়ায় কতটা পাক্কা। ভাইয়া, তোমরা ব্যাপারটা বুঝছো না। আমরা বুঝছি, তুই বুঝিসনি। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, দেখিস অনেক সুখে থাকবি সারাটা জীবন তুই। মনে মনে বলতে লাগলাম, পিছনে বাঁশ নিয়ে কোন শালায় ভালো থাকে? আর এই মেয়ে তো পুরো একটা বাঁশের ঝাড়। জীবনে যা শান্তি ছিল সব মাটি চাপা দিতে হবে, কারণ ওনাদের যাই বলি না কেন সবকিছু জবাব নেগেটিভই আসবে। কি রে, কি এত ভাবছিস? তোমরা যে ওর আবেগকে এত পাত্তা দিচ্ছ বা নিজের বাড়ি বউ বানাতে যাচ্ছ, ওর বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে মাটির নিচে ঢুকিয়ে দেবে। কিন্তু ওর বাবা কখনোই মেনে নেবে না এত বড় লোকের মেয়েকে এই বাড়িতে বউ করে আনার স্বপ্ন দেখো কিভাবে তোমরা। হ্যাঁ, বাঁচতে চাইলে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দাও। ভাইয়া মোবাইলে কি যেন খুঁজে বের করে আমার সামনে ধরলো। এটা জান্নাতের বাবা না? হ্যাঁ। তাহলে এটা দেখ, জান্নাতের বাবা নিজে ওনার মেয়েকে আম্মুর হাতে তুলে দিয়ে গেছে। কপালে হাত দিয়ে ছাদে বসে গেলাম। শেষ আশাটাও ভেঙে গেল আমার। আমার আমার লাইফটাই শেষ। জান্নাত এমন প্ল্যান করেছে আর এমন জায়গায় জাল বিছিয়েছে বলার মতো না। তা বিয়ে কবে? 25 তারিখ। তারপরেও ভাইয়া আম্মুকে একটু বোঝানোর চেষ্টা করো না প্লিজ। আসলে মেয়েটা একটা গুন্ডি। জান্নাত ঠিক বলেছিল। কেন? জান্নাত আবার কি বলেছিল? জান্নাত বলেছিল তুই বিয়েটা ভাঙার হাজারো চেষ্টা করবি।
তুই এমন কেন রে হোসাইন? কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না, তাই মনে মনে বললাম, ভাইয়া আমার জায়গায় তুমি থাকলে বুঝতে কেন বিয়েটা ভাঙতে যাচ্ছি। তোমরা দেখছো ওর ওপরটা, আর আমি দেখেছি ওর আসল চেহারাটা। শোন, মেয়েটা ভালো আর তোকে অনেক ভালোবাসে, তাই ওকে কখনো কষ্ট দিস না। আচ্ছা, ও এসেছে কবে আর কি কি একটু বলেছে, একটু শর্ট করে বলো তো। তোর ভার্সিটি যেদিন বন্ধ দেয় ওই দিন বিকেলে জান্নাত আমাদের বাসায় আসে, তারপর আমাদের সব কিছু আম্মুর কাছে খুলে বলেই প্রচুর কান্না করে। ও নাকি তোকে ভালোবেসে ফেলেছে আর তুই নাকি ওকে দেখতেই পারিস না, তাই ও বাধ্য হয়ে বাসায় এসেছে। তারপরও আম্মুকে বলে ও তোকে বিয়ে করতে চায়। তারপর আম্মু জান্নাতকে বলে যে বিয়ের কথা বলতে হলে গুরুজন লাগে। তারপর জান্নাত ওর বাবা মাকে ফোন দিয়ে আসতে বলে। ওর বাবা পরের দিন এসে বিয়ের কথা বলে। জান্নাত নাকি ওদের বাসায় প্রচুর কান্না করেছে তোর জন্য, না খেয়ে থেকেছে কয়েকদিন। তারপর নাকি ওর বাবা না পেরে রাজি হয়ে যায়। তারপর জান্নাতের বাবা মা জান্নাতকে আম্মুর হাতে তুলে দিয়ে যায়। তারপর থেকে জান্নাত এখানেই আছে। তাহলে তোমরা আমাকে এতদিন এসব বলনি কেন? জান্নাত নাকি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই আমাদের কিছু বলতে নিষেধ করেছে। ও আচ্ছা। কাল বিকেলে আম্মু আমাকে কি বলেছে জানিস? কি বলেছে এই কয়েকদিনে নাকি জান্নাতকে আম্মুর অনেক পছন্দ হয়েছে। কি? এটা শোনারই বাকি ছিল। যাও, তুমি আর যা ভালো লাগে করো, যাও। আচ্ছা তুই থাক, আমি গেলাম। বলেই ভাইয়া নিচে চলে গেল। পকেট থেকে সিগারেটটা বের করে টানতে টানতে লাগলাম। কি করবো, মাথায় তো কিছুই কাজ করছে না। আম্মুর সাথে কথা বলতে হবে, দেখি কি করা যায়। তারপর নিচে গেলাম, আম্মুর কাছে দরজায় নক করলাম। আম্মু আসবো? আসো। আম্মু কিছু কথা বলার ছিল। গোড়পেস না করে সোজা বলে ফেলো। আম্মু, আমি চাইছিলাম বিয়েটা 2 বছর পরে করতে। জান্নাতকে বিয়ে করবো, কিন্তু 2 বছর পরে। এখন তো পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে না করেছে কে? বিয়ের পর বৌমাকে নিয়ে তুই ঢাকায় থাকবি, ওইখানে তুই আর বৌমা দুজনে পড়ালেখা করবি। আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে আসলাম। আম্মু বিয়ের আগেই বৌমা বলেছে, মানে মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তার কোনো পথ খোলা নেই বিয়ে করা ছাড়া। না, কিছু আর ভাবতে পারছি না, মাথাটাও ব্যথা ব্যথা করছে। এখন এইসব নিয়ে ভাবা যাবে না, তাই ভাবিকে ডাক দিলাম। ভাবি একটু শোনো। বলো, কিছু লাগবে? ভাবি একটা কফি বানিয়ে দাও না। তুমি রুমে যাও, আমি বানিয়ে দিচ্ছি। ওকে বলে রুমে চলে আসলাম। রুমে এসে মেডিসিন খেয়ে শুয়ে রইলাম। কতক্ষণ পর হঠাৎ জান্নাত রুমে আসলো কফি নিয়ে। এই নে তোর কফি। আপনাকে কফি কিনতে বলেছে? ভাবি বলল আমার ভালোবাসার মানুষটার নাকি কফি খাবে বলেছে, তাই বানিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। প্লিজ এসব নাটকটা বন্ধ করুন, আমার কফি লাগবে না, যান আপনি। ওকে, তাহলে আমি পান করি। কিছু না বলে মুখ ফিরিয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি। হঠাৎ ঘুমের মধ্যে কেউ আমার পায়ের উপরে পা রাখলো, তাই ঘুমটা ভেঙে গেল। তাকে দেখি জান্নাত বই পড়ছে আমার পাশে বসে, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ওই, আপনি আমার বিছানায় উঠছেন কেন? এটা তোর বিছানা কে বলেছে? মানে এটা আমার রুম, আর বিছানাটাও আমার। আম্মু আমাকে এটাতে থাকতে বলেছে, তাই এখন থেকে এটা আমার রুম। এটা নিজের রুম বানাতে। যা বলার খাট থেকে নেমে কথা বলুন। মন চাইলে তুই যা, আমি যাওয়ার মেয়ে না। সোফায় ঘুমা, না হলে অন্য রুমে গিয়ে ঘুমা। আমি এই রুমে আর এই খাটেই ঘুমাবো। ওকে, আপনি থাকেন, আমি গেলাম। বলেই রুম থেকে পাশের রুমে চলে আসলাম। মাথা ব্যথাটা এখনো শেষ হয়নি, তাই আবার শুয়ে গেলাম। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে গেলাম। সকালে হাতের আঙ্গুলে গরম কিছু লাগায় লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আঙ্গুলে তাকিয়ে দেখি কফি লাগানো। বুঝলাম আঙ্গুলটাকে কফিতে গোসল গড়িয়েছে। ওই শেষ নবাব, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য বসে আছে। ভালোভাবে ডাকলে তো উঠে যেতাম, এইভাবে কফিতে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার মানে কি? হ্যাঁ, তোকে মানে বোঝাতে পারবো না। আর তোকে এর আগেও একবার ডেকে গেছি, কিন্তু তুই উঠিসনি, তাই এটা করতে হয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাকে নিতে যেতে হবে। তো জান না আপনাকে আটকিয়ে রেখেছে কে? তোকে নিয়ে যেতে বলেছে আম্মু। তাড়াতাড়ি কর, আমার প্রচুর খিদে পেয়েছে। শালার হাসবো না কাঁদবো এটা নিয়ে ভাবতে লাগলাম। সবার অভিশাপ হয়তো আজকে এসে আমাকে পেয়েছে। এসব ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি বিছানায় বসে বসে আমার মোবাইল টিপছে। মোবাইলটা নিতে চাইলে সেটা সরিয়ে ফেলে। আপনি আবার ফোনে নিয়েছেন কেন? চেক করছি। কি চেক করেন আপনি?
কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা। থাকলে আম্মুর কাছ থেকে তো তোকে কতগুলো বকা শোনানো যাবে। কপালে হাত দিয়ে ফ্লোরে বসে গেলাম। প্যারার আগে শরীরটা ছিঁড়ে যাচ্ছে। বাসায় বলে চুপচাপ হজম করে নিচ্ছি। কিরে, তুই এখনো রেডি হচ্ছিস না কেন? হচ্ছি বলেই রেডি হতে লাগলাম। রেডি হয়ে নিচে গেলাম আর দুজন গিয়ে দেখি সবাই বসে আছে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আসলে ওনার কাপড় বের করতে গিয়ে আমি একটু দেরি করে ফেলেছি, তাই রেডি হতে দেরি হয়ে গেছে ওনার। জান্নাতের কথা শুনে আকাশ থেকে পড়লাম। যাক, দোষটা নিজের ওপর নেমে ভালোই হয়েছে। জান্নাত, আমি জানি ওর উঠতে নিশ্চয়ই দেরি হয়েছে, তাই তুমি ওর দোষ নিজের কাঁধে নেওয়ার কোনো দরকার নেই। তুমি খেতে বসো। ভাইয়ার কথা শুনে আরো বেশি অবাক হলাম। তার মানে জান্নাত বাঁশ দিয়ে নিজেকে উপরে উঠিয়েছে আর এই জন্য দোষটা নিজের কাঁধে নিয়েছিল। এইসব ভাবতে ভাবতে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে বসে বসে মোবাইল টিপছিলাম আর হঠাৎই জান্নাত এসে হাজির হলো রুমে। বাঁশ কি আরো আছে? থাকলে দিয়ে যান। আরে এই তো মাত্র শুরু, তোর জন্য তো বাঁশের জঙ্গল লাগিয়ে রেখেছি আমি। একটা রিকোয়েস্ট আছে, রাখবেন প্লিজ? আগে বল, পরে ভেবে দেখবো। বিয়ের তো আরো 5 দিন, সেই কয়েকটা দিন আমাকে জ্বালায়েন না প্লিজ। কারণ বিয়ের পর তো লাইফে তেজপাতা করবেন, সেটা আমার জানা হয়ে গেছে। তো এই কয়েকটা দিন প্লিজ জ্বালিয়েন না। ওকে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি যেভাবে বলবো সেভাবে বিয়ের আগ পর্যন্ত চলতে হবে। ওকে, বিয়ের পরে যে যার মতো চলবো, তাই তো? জান্নাত কিছু না বলে হালকা হেসে চলে গেল। মানে এটা বোঝার বাকি রইল না। যাক, তারপর আবার একটু ঘুমিয়ে নিলাম। দুপুরে আম্মু এসে ডাক দিল। উঠে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। বিকেলে সব বন্ধুদের সাথে দেখা করবো বলে রেডি হচ্ছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। কিরে, কোথাও যাবি নাকি? পরে যাস, আপাতত আমাকে তোদের গ্রামটা ঘুরিয়ে দেখা। অন্য কাউকে নিয়ে যান। আম্মুকে বলতে হবে নাকি ভালোই ভালোই রাজি হয়ে যাবি? আচ্ছা চলেন। এই তো গুড বয়। তারপর জান্নাতকে নিয়ে গ্রাম ঘুরতে বের হয়েছি। জান্নাত ঘুরে ঘুরে দেখতে লাগলো আর আমি শুধু রাস্তা চিনিয়ে দিচ্ছি আর পাহারা দিচ্ছি। জান্নাত গিয়ে একটা নদীর পাড়ে বসে পড়লো, তাই আমিও কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার নামে ডাক দিল। তাকে দেখি তৌফিক। তৌফিক হচ্ছে আমার গ্রামের বেস্ট ফ্রেন্ড। সে ডাক দিয়েছে, তারপর আমার কাছে আসলো। কি রে, কি অবস্থা? এই তো ভালো, তা তোর কি খবর? এই তো চলছে। শোন, তোকে যেটা বলতে এসেছি, মারিয়া তোকে যেতে বলেছে, তুই নাকি ওর নম্বর ব্লক করে দিয়েছিস, তাই তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছি। তৌফিকের কথাটা শুনেই জান্নাত আমাদেরকে রাগে চোখে তাকালো। কোন মারিয়া? না 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 না, আমি কোনো মারিয়া রাজিয়াকে চিনি না। শোন, ও বলেছে তোকে কোনো কিছুর জন্য প্রেশার দিবে না, যা একবার দেখা করে আয়। আর উনি কে? আমি কিছু বলার আগেই জান্নাত বলে উঠলো, আমি হুসাইনের খালাতো বোন। আমি হা করে ওনার দিকে ফিরে তাকালাম। উনি কি বললেন? ও আচ্ছা হুসাইন, আমি যাই, তুই গিয়ে এখনই দেখা করে আয়, না হলে পরে সময় করে দেখা করে নিস। ওকে। তৌফিক উঠে চলে গেল। আমি জান্নাতের দিকে তাকাতে দেখি রাগে আগুন হয়ে আছে। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। আসলে আপু, আমি আর কিছু বলতে পারলাম না, তার আগে ঠাস করে গালে চড় বসিয়ে দিল। আগে জানতাম তুই শয়তান, এখন তো দেখি তুই লুচ্চামিও করিস। কিছু না বলে চুপ করে গালে হাত দিয়ে বসে রইলাম। চল এখনই গিয়ে মারিয়ার সাথে কথা বলবি, আর যা সম্পর্ক ছিল সব ভেঙে দিয়ে আসবি। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি তোর কাজিন, ভুলেও বলবি না আমি তোর হবু বউ। ওকে। আমিও উঠে ওনাকে নিয়ে গেলাম মারিয়ার কাছে। গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মারিয়ার কাছে যেতে লাগলাম। তখনই মোবাইলে কল আসলো। তাকে দেখি জান্নাতের কল। আমি তো আপনার সামনেই, তাহলে আমাকে কেন কল দিয়েছেন আপনি? রিসিভ করে চুপচাপ বুক পকেটে রেখে দে। কেন? তোর মারিয়া তোকে কি বলে তা শুনবো, খবরদার ভুলেও ফোনটা কাটবি না। চল। ওনার এই কথা শুনে রাগে শরীরটা জ্বলে যাচ্ছে, তাও কিছুই বললাম না। চুপচাপ গেলাম মারিয়ার কাছে। মারিয়ার চোখে হালকা পারি, কিন্তু আমি অসহায়, তাই কিচ্ছু করতে পারছি না। মারিয়া আমাকে দেখে এগিয়ে আসলো। কেমন আছো রাজ? ভালো, তুমি? ভালো। উনি কে? আমার কাজিন। ও হাই আপু। হ্যালো, কেমন আছো মারিয়া? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমরা কথা বলো, আমি ওইখানে আছি। বলেই জান্নাত দূরে চলে গেল। সরি তোমাকে ডাক দেওয়ার জন্য, আসলে তোমাকে তো আর পাবো না, তাই চাইছি শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে। শেষবারের মতো মানে? তুমি কি ভাবছো?
আরে ভয় পেও না, আমি আত্মহত্যা করব না। তুমি তো বিয়ের পরে অন্য কারো হয়ে যাবে, তখন তো আর জড়িয়ে ধরতে পারবো না, তাই এখন একটু জড়িয়ে ধরবো। প্লিজ না করো না। কি বলবো কিছুই বুঝতে পারছি না তো। জান্নাত যদি দেখে ওকে জড়িয়ে ধরেছি তাহলে তো আমার খবর আছে, যা হওয়ার হরে হবে। টান দিয়ে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম। মারিয়া কান্না করে দিল, আবার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর মারিয়াকে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবো না। ভালো থেকো বলেই মারিয়া চলে গেল, আর আমি চোখের পানি মুছতে লাগলাম। জান্নাত আপুর সামনে চলে আসলাম। রাগে আপুর মুখটা লাল হয়ে আছে। এইটা শোধ বিয়ের পর তুলবো, অন্য মেয়েকে জড়িয়ে ধরা, তাই না? তারপর আমি কোনো কিছু না বলে ওনাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসা টুকটাক সাজানো শুরু হয়ে গেছে। যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতে একটা খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। এইভাবে কেটে গেল 4-4টে দিন। সন্ধ্যায় বিয়েটাও হয়ে গেল। কবুল বলার সাথে সাথে নিজের সব সুখকে মাটি চাপা দিয়ে দিয়েছি। রাত 12টার দিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারিয়ার কথা ভাবছিলাম। আর যখন মারিয়া ক্লাস 9-এ তখন আমি ক্লাস 10-এ। তখন থেকে রিলেশন আমাদের। কখনো মারিয়াকে খারাপ নজরে দেখিনি। পড়ালেখা শেষ করার পর মারিয়াকে বিয়ে করার নিয়ত ছিল, কিন্তু জানাতে সে সবকিছু শেষ করে দিল। আম্মুকেও মারিয়ার ব্যাপারে বলতে পারিনি, কারণ মারিয়ার পরিবারের সাথে আমাদের পরিবারের শত্রুতা রয়েছে। কিন্তু জান্নাত আমার পরিবারে না আসলে আম্মুকে যে কোনোভাবে মানিয়ে ফেলতাম, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। মারিয়া মেয়েটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু একটা ভিলেন এসে সবকিছু শেষ করে দিল। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বুঝতেও পারিনি। চোখের পানি মুছছি, তখনই কেউ কাঁধে হাত রাখলো। তাকে দেখি ভাইয়া ভাবি পিছনে দাঁড়িয়ে আছে। কিরে, মন খারাপ? না, এমনিতেই। ও আচ্ছা, যা। জান্নাত একা রুমে বসে আছে কখন থেকে? তারপর বাসায় এসে নিজের রুমে গেলাম। এসে দরজাটা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে পিছনে ফিরতেই দেখি জান্নাত উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে সোফায় গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো, এসে আমার পাশে এসে বসলো। তারপর কোনো কথা ছাড়াই ঠাস করে একটা চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে নির্বাকের মতো তাকাইয়ে রাখলাম। এটা দিয়েছিস কেন জানিস? হবু বউ থাকতে যে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছিস, তাই। কিছু না বলে হালকা একটু হাসলাম। আজ থেকে চর খাওয়ার অভ্যাসটা করে ফেল, কারণ এখন থেকে ভুল হলে রাগ দেখাবো না, সোজা থাপ্পড় লাগিয়ে দিব। আমি চুপ করে বসে রইলাম। কিছু বলার আছে নাকি এভাবেই চুপ করে বসে থাকবি? আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে, আমি সেই কারণেই করেছি। আপনি মানুষ? ওই, তুই কি বলতে চাইতেছস? না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে যায়। দেখ, এখন রাগাবি না, না হলে মেরে তোর দাঁত লাল করে দিব। হ্যাঁ, আমার জীবনটা তেজপাতা বানাতে এসেছেন সেটা আমি খুব ভালো করেই জানি। ভার্সিটি শোধ নিতে আমাকে বিয়ে করেছেন, তাই না? তো এখন বেশি কথা না বলে এদিকে আয়, বাসর রাত করতে হবে। মানে বোঝাচ্ছি। জান্নাত এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি মতলব ভালো না দেখে পিছুতে লাগলাম, কিন্তু কপালে বেশিক্ষণ সায়না দেওয়ায় অল্প কিছুক্ষণ যাওয়ার পরে পিঠটা দেওয়ালে ঠেকে গেল। এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ভাবছি জান্নাত কি করতে চাইছে। এমন সময় খেয়াল করলাম জান্নাত ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনছে। বুঝে গেলাম জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে আমার মুখটা চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটা ওর হাত দিয়ে চেপে ধরে আছে। উপায় না পেয়ে আমি চোখটা বন্ধ করে ফেললাম। অবশেষে জান্নাত আমাকে কিস করে বসলো। সে কিস করলো কম, আর কামড়ে ঠোঁটের ভিতরে অবস্থার 12টা বাজিয়ে দিল। আমি চিৎকারও দিতে পারছি না। অবশেষে ছাড়লো আমাকে। ঠোঁটগুলো কেটে রক্ত পড়ছে, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবু, আরেকটু আদর করি? আমি মাথা নেড়ে শুধু না করলাম। ওকে, তাহলে তুমি এখন ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই জান্নাত চলে গেল ফ্রেশ হতে। আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম। ঠোঁটের বাইরের দিকে একটুও কাটেনি, কিন্তু ঠোঁটের ভিতরের দিকটা কেটে রক্ত পড়ছে। মুখ চেপে সোফায় গিয়ে বসে রইলাম। জান্নাত ওয়াশরুম থেকে বের হওয়ার পর কোনো কথা না বলে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বালিশের চাদর নিয়ে সোফায় শুয়ে রইলাম। সারাদিন ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়েছে, তাই আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে দুজনে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা খাওয়ার সময় হালকা একটু ঝাল মুখে দিতেই মুখ জ্বলে যাওয়ার মতো অবস্থা হলো। তাও হালকা কিছু খেয়ে উঠে রুমে চলে আসলাম। এসে মোবাইল টিপছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। এসে আমার পাশে বসে পড়লো। কিরে, মুখের ভেতর জ্বলছে? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিরে, ঢাকায় যাবি না? না এখানে পড়ে থেকে মার খাবি, কোনটা? সময় হলে চলে যাবো, আপনাকে বলতে হবে না। বাহ,
রাগ করে আছিস নাকি আমার উপরে? না, আপনার উপর তো ক্রাশ খেয়ে আছি। তাই নাকি? ওকে, সবাই ক্রাশ খায় আমার উপর, তাদের মধ্যে না হয় তুইও একজন। তাহলে চল, এখন তো ক্রাশ যেহেতু আমার বউ, তাই তাকে একটু আদর করে দিই। রাগে কিন্তু আমার ভিতরটা দিকে জ্বলে যাচ্ছে। মানে কি বলতে চাইছিস তুই? আমি জান্নাতের হাত দুটো শক্ত করে চেপে ধরে টান দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর আমি আমার পা দিয়ে জান্নাতের পা গুলো চেপে ধরলাম। ওই তুই কি করতেছিস? ক্রাশকে আদর করব। ছেড়ে দে বলছি, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দেব বলে দিলাম। খাটের কোণা থেকে ওড়না নিয়ে জান্নাতের হাতগুলো বেঁধে দিলাম। তারপর গিয়ে দরজাটা লাগিয়ে আসলাম। জান্নাতের মুখে ভয়ের ছাপটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তারপর বিছানায় উঠে জান্নাতের পেট থেকে শাড়িটা সরিয়ে দিলাম। ওয়াও, কি সুন্দর পেট আপনার। ওই তুই পেটে হাত দিয়েছিস কোন সাহসে? ওকে, হাত দেবো না, কিন্তু ঠোঁট তো দিতেই পারি। ওই না 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 না, কে শুনে কার কথা? জান্নাতের পেট চেপে ধরে কয়েকটা কিস করলাম। জান্নাত ভয়ে চোখটা বন্ধ করে রেখেছে। আর কোথায় কোথায় কিস করবো বলেন তো? ছাড়া পেলে তোকে মেরেই ফেলবো আমি। ছাড়ার আগে আমি আপনার যা সম্মান আছে তা সব কেড়ে নেব। কথাটা শুনেই জান্নাতের চোখ বড় বড় হয়ে গেল। এবার আমার দিকে মায়াবী চোখে তাকালো। এইভাবে তাকিয়ে লাভ হবে না, কারণ আপনার ডানা ভাঙলে আপনার ফড়ফড়ানি বন্ধ হবে না। আমি চাই তুই এটা কর, কারণ তুই এটা করলে আমার কাছে হেরে যাবি, আর আমি চাই তুই আমার কাছে হেরে যা। ওকে, আজকের মতো ছেড়ে দিলাম, আমিও দেখে নেবো আপনাকে। বলেই হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলাম। জান্নাত কিছু না বলে রুম থেকে চলে গেল। তারপর কিছুদিন বাড়ি থেকে জান্নাতকে নিয়ে ঢাকায় চলে আসলাম। ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে নিলাম। পরের দিন দুজনে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে চলে গেলাম ভার্সিটিতে। সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর মেহেদি ভাইদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিতে লাগলাম। তখনই জান্নাত তার বান্ধবীকে পাঠালো আমাকে ডাকার জন্য। তারপর উঠে গেলাম জান্নাতের কাছে। গিয়ে দেখি জান্নাতের হাতে একটা পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, আমাকে ডেকেছেন কেন? এই পেপারে একটা সাইন লাগবে তো, তাই। কিসের পেপার? তোর আর আমার ডিভোর্স পেপার। এটাতে সাইন করার ঠিক 6 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। কি? সাইন কর এটাতে। আমি তো তোকে জ্বালাতে বিয়ে করেছি। তোর কি মনে হয় তোর সাথে সংসার করার জন্য? না, আমি বলছিলাম 6 মাস বেশি হয়ে যায় না আপু? ওই চুপ, কে তোর আপু? ও সরি, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। যতদিন আমাদের মাঝে বিয়ের রিলেশনটা আছে ততদিন আপু ডাকবি না, বলে দিলাম, না হলে সবাই সন্দেহ করবে। ওকে। কি বলছিলি বল এবার। আসলে 6 মাস, এটা তো বেশি সময়। আমি বলছিলাম কি, আমার একজন চেনা জানা উকিল আছে, আপনি চাইলে 3 মাসে ডিভোর্স করাতে পারবো। আমি সাইন করতে করতেই বললাম কথাটা। তোর মুক্তি পাওয়ার জলদি বেশি, তাই না? এই নেন পেপারটা ওনার হাতে ধরিয়ে দিলাম। জান্নাত পেপারটা হাতে নিয়ে ছিঁড়ে ফেললো। তারপর সেগুলো টুকরো টুকরো করে আমার উপরে উড়িয়ে দিল। আমি কি 3 মাসেরটার জন্য ট্রাই করব? চুপ, তোর মুক্তি পাওয়া আমি বের করছি। তোর কোনো কিছুই করতে হবে না। আমি 1 বছরের কন্ট্রাক্ট পেপার বানিয়ে আনছি। সরি, আর বলবো না। তারপরেও এটা কইলেন না। চুপ, আর একটা কথা বললে সময় বাড়বে, বলে দিলাম। চুপ করে গেলাম। কথা বললে সমস্যা বাড়বে সেজন্য। গুড, যা এখন। আর আমি যে তোর বউ এটা যেন কেউ না জানে। ওকে ফাইন বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর আবারও সেই ক্যান্টিনে এসে বসে গেলাম। আর আগে সারা শরীর দিয়ে আগুন বের হচ্ছে। উনি কি পেয়েছে? বিয়েটাকে যখন খুশি করবে, যখন খুশি সেটাকে ভেঙে দেবে। ওদের কিছু একটা করতেই হবে, না হলে হবে না। এইসব ভেবে ক্লাসে চলে গেলাম। বিকেলে ক্লাস শেষ করে বাইরে ঘুরে ফিরে এসে রাতে নিজের খাবার নিয়ে বাসায় চলে গেলাম। খাওয়া দাওয়া করে এসে দেখি জান্নাত রুমে দরজা খোলা রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি পাশ থেকে চাদর আর বালিশ নিয়ে সোফায় যাওয়ার সময় মনে হলো জান্নাত কাঁপছে। কাছে গিয়ে কপালে হাত দিতেই দেখি জান্নাতের গায়ে প্রচুর জ্বর। তাড়াতাড়ি গিয়ে বাড়িতে একটু পানি আর একটা কাপড় নিয়ে আসলাম। মাথায় জলপট্টি দিয়ে পাশের ক্লিনিকে ডাক্তারকে আসতে বললাম। উনি এসে চেক আপ করে ঔষধ দিয়ে চলে গেলেন। তারপর আমি ওনার পাশে বসে হালকা হালকা জলপট্টি দিতে লাগলাম আর জান্নাতের ঘুমন্ত চেহারাটাকে দেখতে লাগলাম। আজকে আমার নতুন করে ক্রাশ খেলাম জান্নাতের উপরে। মেয়েটা সত্যি একটা পরী। তার ঘুমন্ত চেহারাটা কেউ একবার দেখলে সে জীবনেও বলবে না জান্নাত যে একটা বদরাগী। এইসব ভাবতে ভাবতে কখন যে ওনার পাশে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে গালে কারো হাত পড়াতে জেগে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, মারলেন কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর সাহস পেলি কোথা থেকে? আসলে আমি ইচ্ছে করে তো। আর বলতে না দিয়ে আমাকে থামিয়ে দিয়ে জান্নাত বলতে লাগলো, চুপ, একটা
একটা কথা বলবি না। আর আজ থেকে তুই অন্য রুমে থাকবি। তুই একা পেয়ে সুযোগ নিতে চেয়েছিলি। কাল রাতের পর থেকে ওনার উপরে মায়া জমে গেল। জবাব দিতে গিয়ে পারছি না, তাকে ভালোবেসে ফেললাম না তো। এইসব ভাবতে ভাবতেই রুম থেকে বেরিয়ে গেলাম। অনলাইনে খাবার অর্ডার করে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি খাবার চলে এসেছে। তারপরে আমি খাওয়া দাওয়া করে জান্নাতের জন্য খাবারগুলো টেবিলে রেখে চলে গেলাম। জানিও শরীর ভালো না, তাই ওর রান্না করে খেতে পারবে না, তাই খাবার রেখে চলে গেলাম ভার্সিটিতে। দুপুরে ক্যান্টিনে বসেছিলাম, তখনই মোবাইলটা বেজে উঠলো। পকেট থেকে বের করে তাকিয়ে দেখি আম্মু কল করেছে, তাই রিসিভ করলাম তাড়াতাড়ি। আম্মু বলেন। বৌমার শরীর ভালো না, আর তুই নাকি চলে গেছিস ভার্সিটিতে। ওই, তোর বউয়ের চেয়ে বড় কি ক্লাসটা হয়ে গেছে নাকি? আম্মু আমি তো, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মু ধমক দিয়ে থামিয়ে দিল। চুপ, আমি কিছু শুনতে চাই না। তুই এখনই বাসায় যা, আর বৌমার শরীর ভালো হওয়ার আগ পর্যন্ত তুই আর কোনো ক্লাস করবি না, আর ভার্সিটিতে যাবি না, বলে দিলাম। ওকে। আর এখনই তুই বাসায় যা, আমি বৌমাকে ফোন দিব, একটু পরে বলে দিলাম। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত খাটে শুয়ে আছে আর টিভি দেখছে। আপনি আম্মুকে ফোন দিয়ে কি বলেছেন? যা শুনেছি তোকে তাই বলেছি। আসলে বাসায় তো কেউ একজন থাকা লাগে আমাকে সেবা করার জন্য, তাই ভাবলাম সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোকেই রেখে দেই। কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে নিজের সবকিছু নিয়ে পাশের রুমে রেখে দিতাম। ওই হোসাইন, একটু শুনে যা তো। কেন? কাজ আছে, তাড়াতাড়ি আয়। ওকে বলে ওনার রুমে গিয়ে হাজির হলাম। আমার পাগুলো ব্যথা করতেছে, একটু টিপে দিয়ে যা প্লিজ। আমি আপনার পা টিপে দেবো? নাকি আম্মুকে ফোন দিয়ে বলবো তুই আমাকে সারাদিন কথা শুনিয়েছিস শরীর খারাপ হওয়ায়? আমি হালকা একটু হেসে গিয়ে ওর পাগুলো টিপে দিতে লাগলাম। পরের দিন ভার্সিটিতে গেলাম। অন্য দিনের মতো দিনটা কাটতে লাগলো। দুপুরে জান্নাত হঠাৎ এসে আমার সামনে দাঁড়ালো। আমার সাথে আয়। কেন? বেশি বক বক না করে আয়। আচ্ছা ওকে ওকে বলি সবার সামনে থেকে উঠে জান্নাতের সাথে গেলাম। জান্নাত আমাকে নিয়ে ক্যান্টিনের টেবিলের উপরে উঠে দাঁড়ালো। অ্যাটেনশন গাইস। সবাই জান্নাতের দিকে ঘুরে তাকালো। তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। কি? আসলে আমি আর হোসেন স্বামী স্ত্রী। এই ছুটিতে আমাদের বিয়ে হয়েছে, তো সবাই এটা মাথায় রাখবে, হোসাইনের স্ত্রী আছে। জান্নাত চলে গেল। সবাই জান্নাতের কথাটা শুনে হাঁ হয়ে গেল। বিশেষ করে মেহেদি ভাই আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। আমিও নেমে মেহেদি ভাইয়ের কাছে গেলাম। কিরে জান্নাত এটা কি বলে গেল? আমি কিছু বুঝি না। তুই জান্নাতকে বিয়ে করতে গেলি কেন? ভাইয়ার আম্মুর কথাই। আম্মু আর ভাইয়ার কথায় বর্তমানে কেউ বিয়ে করে নাকি? আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, পাশাপাশি কোম্পানির কাজও করতে হয়েছে, তাই আমি চাইনি তাকে কষ্ট দিতে। আম্মু যা করে আমার জন্য ভালোই করে, আর আম্মু জান্নাত একটু বেশি পছন্দ করেছে। আর এখানে সবকিছু বলেছে আমি, কিন্তু জান্নাত এমনভাবে সাজিয়েছিল যে আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হয়েছে। ওকে আচ্ছা, প্রথম থেকে আমাকে সব খুলে বলতো। আর বলো না। তারপরে আমি সবকিছু খুলে বললাম মেহেদি ভাইয়াকে। ভাইয়া সব শুনে মাথায় হাত দিয়ে দিল। এখন ওর মুখে কোনো কথাই নেই। তো এখন কি করবি? ও তো 1 বছরে তোর জীবনটা শেষ করে দিবে। কি করবি এখন? ভাইয়া উনি ইউনিভার্সিটিতে আছে আর 5 মাস, তাই এই কয়েকটা দিন সাবধানে থাকতে হবে। আচ্ছা তুই বিয়েটা না হয় করেছিস তোর আম্মুর কথায়, তাহলে ওর টর্চারগুলো সহ্য করছিস কেন? 2টা কারণে সহ্য করছি। কারণগুলো কি কি? প্রথমত আম্মুকে কিছুদিন বুঝতে দেওয়া যাবে না যে জান্নাতের আর আমার মাঝে কি চলছে। ও দ্বিতীয় কারণ, জান্নাতকে ওড়ার সময় দিচ্ছি। যখন সে চিল পাখির মতো আকাশের কাছাকাছি চলে যাবে তখনই টান দিয়ে মাটিতে ফেলবো, তখনই বুঝবে হোসেইন কি জিনিস। মানে হলো চড়ুই পাখি থাকে মাথার উপরে, তাকে 1000বার মাটিতে ফেললেও তার কিছুই হবে না। কিন্তু চিল পাখি থাকে আকাশে, তাকে একবার মাটিতে ফেলতে পারলে তার আর ওড়ার ক্ষমতা থাকে না। তাই চড়ুই পাখিরা উড়তে উড়তে চিল পাখির জায়গায় যাক, তারপর না হয় টান দিয়ে মাটিতে ফেলে দেবো। তুই ভিলেন সারা জীবনই থাকবি। জান্নাত ভাবছে আমি ওর দাস হয়ে যাচ্ছি, কিন্তু জানে না নিজের বিপদটাকে নিজেই টানছে। আগে কি করতে চাইছিস? জান্নাতকে আপাতত আমার মায়ায় ফেলতে হবে, যেভাবেই হোক। তারপরও তেল আমি বার করব। আমাদের কোনো রকম হেল্প লাগলে বলিস, ওকে সাহায্য করতে আমরা আছি তোর পাশে। সেটা তো জানি। আচ্ছা আমার জানা মতে তোর লাইফ তো মারিয়া নামের একটা মেয়ের সাথে, তার কি হলো? কি আর হবে, মারিয়াকে কিছুদিন ভুলে থাকতে হবে। জান্নাত থেকে ডিভোর্স পাওয়ার পর মারিয়াকে বিয়ে করে ফেলবো।
মারিয়া তখন বিয়ে করতে রাজি হবে তুই বিবাহিত জেনেও? মারিয়া আমার আর জান্নাতের ব্যাপারে সব জানে, তো এইসব নিয়ে টেনশন করো না। আর জান্নাত ছাড়া কি দুনিয়াতে মেয়ের অভাব আছে নাকি যে বিয়ে করতে পারবো না? তাও ঠিক তো, চাইলেই কয়েকটা বিয়ে করতে পারবি, কারণ তোর সেই ট্যালেন্ট আছে। না, বাদ দাও এসব কথা। ওকে, তা কি করবি এখন? এখন বাসায় চলে যাব, ভালো লাগছে না, থাকো, আমি গেলাম, কালকে কাজ আছে বলেই সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। দুপুরে আমাকে না বলে ভার্সিটি থেকে চলে আসলি কেন? এমনি। আর আপনাকে কারণ বলতে হবে নাকি? বলতে হবে নাকি কোনো মেয়ের সাথে লুচ্চামি করতে এসেছিলি? ঠিকই বলেছেন। চুপ, বেশি বকবক করবি না, কারণ এই বাসাতে শুধু আমার রাজত্ব চলবে। যা বলবো তার উত্তর দিবি শুধু। তাহলে আপনার বাসায় আপনি থাকেন, আমি চলে যাই মেসে। যা, আমি বেশি না, আম্মুকে বলবো শুধু। আম্মুকে কষ্ট দিতে যায় না বলে আপনাকে সহ্য করছি, নাহলে আপনার অবস্থা আগের মতোই করতাম। কিভাবে করবি? এটা তো ভার্সিটিতে না যেয়ে আমাকে হারিয়ে দিবি। এটা সংসার, আর সংসারে বড় বড় ভিলেনরাও রাজত্ব করতে পারে না, কারণ সংসারের রাজত্ব চলে মেয়েদের। সো 1 বছর যা বলি তাই কর, না হলে সারা জীবনের জন্য জ্বালাতে থাকবো, বলে দিলাম। এই জন্যই তো ছাড় পাচ্ছেন, নাহলে এমনিতে তো আমার একটা চুলও ছিঁড়তে পারবেন আপনি। কেন মারিয়ার কাছ থেকে তোকে কেড়ে নিলাম না? এটাতে শিক্ষা হয়নি তুই? মারিয়া 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 মারিয়ার কথা বলতেই মাথায় একটা বুদ্ধি আসলো। কি হলো, হাসছিস কেন? না না, এমনি বলে মনে মনে ভাবতে লাগলাম, কোথায় থেকে আর কেড়ে নিতে পারলেন? আপনি আমাকে ছেড়ে দিলেন আর আমি মারিয়াকে বিয়ে করে ফেলবো। আর মারিয়া এমনি তো জানে আপনি কেন আমাকে বিয়ে করেছেন, তাই মারিয়াকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা কি জানেন তো, মারিয়া নেক্সট ইয়ার ভার্সিটিতে উঠে যাবে, আর আপনি ভার্সিটি থেকে চলে গেলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সব যা করার এই কয়েকদিনে করে দিন, না হলে পরে আর পাবেন না আমাকে। মনে মনে ভাবছি এইসব, আর তখনই জান্নাত ডাক দিল। কিরে, ভাবনার সাগরে ডুব দিলি নাকি? যা করবি আজ থেকে সব বলবি, না হলে তোর খবর করে ছাড়বো, বলে দিলাম। ওকে, তা এখন একটু বাথরুমে যেতে পারি? কি? যা ছেচরা। বাসায় রান্না করার মতো কেউ নেই, তাই রাতে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে আরামে একটা ঘুম দিলাম। আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসলাম। এসে ক্যান্টিনে বসেছিলাম, তখনই আমার ক্লাসমেট একটা মেয়ে আসলো। মেয়েটা কিছুদিন ধরে আমাকে ফলো করছিল। মেয়েটা দেখতে একদম পরীর মতো। আজকে কি বলতে এসেছে কে জানে। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। তোমাকে আমার খুব ভালো লাগে। কি? তোমাকে বলবো বলবো ভাবছিলাম, আজকে কেউ নেই, তাই ভাবলাম আজকে বলে দেই। আমি যে বিবাহিত সেটা আপনি জানেন না? জানি, কিন্তু ওই মানুষটা যে আপনার উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছে সেটা আমি বুঝি। ওর কথা শুনে আমি তো হাঁ হয়ে গেলাম, হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি চাইলে আমার সাথে রিলেশনে থাকতে পারেন। মনে মনে ভাবলাম জান্নাতকে একটু সাহায্য করা দরকার, তাই আমিও বললাম এমনি তো জান্নাতে জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। তাহলে চলো বিকেলে কোথাও কফি খেতে আসি। হ্যাঁ অবশ্যই, বলো কোথায় খেতে যাবে? কফি হাউসে খেলে কেমন হয়? ওকে, সময় মতো চলে আসেন বলেই সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর মেহেদি ভাই সহ সবাই চলে আসলো, আর জান্নাতকে দেখলাম ভিতরে যেতে। হালকা একটু হাসলাম। সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখনই জান্নাত এসে সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখি রাগে চোখ মুখ সব লাল হয়ে আছে। আরে রেগে আছেন কেন, কিছু বলবেন নাকি? জান্নাতের মুখে কোনো কথা নেই, হঠাৎ ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুই নীলাকে কি বলেছিস? নীলাটা আবার কে? ও একটু আগে রোম্যান্সের কথা বলে এখন ভুলে গেছিস নীলা কে? সরি, কার সাথে রোমান্টিকতার কথা বললাম? এই যে এই মেয়েটার সাথে। জান্নাত রাগি চোখে তাকিয়ে রইল আমার দিকে। ও, ওর নাম নীলা। ওয়াও, নাইস নেম। নাইস নেম কথাটা বলার সাথে সাথে জান্নাত আরেকটা চড় বসিয়ে দিল গালে। গালে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি রাগটা বেড়েই আছে, কিন্তু সবার সামনে এইভাবে চড় মারায় আমার কেমন যেন লেগে উঠলো। বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে রোম্যান্স করতে লজ্জা করে না তোর? বাসায় বউ আছে মানে? আপনি বউ পেলেন কোথায় বাসায়? কেন, আমি তোর কি হই? আপনি বলেন তো, আজ পর্যন্ত বউ হওয়ার মতো কোনো কাজ করেছেন? এই পর্যন্ত আমাকে শান্তিতে একটা মিনিট থাকতে দিয়েছেন? আপনার থেকে ইন্ডিয়া পাকিস্তানের শত্রুতা ভালো। কথাগুলো শুনে জান্নাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি উঠে চলে যাওয়ার ভাব করে জান্নাতের পিছনে গিয়ে মেহেদি ভাইকে চোখ টিপ দিয়ে সেটাই বুঝালাম আগুনে পেট্রোল দিতে।
তারপর সেখান থেকে চলে গেলাম। আর ভাবলাম জান্নাত তুমি নিজেও জানো না তোমাকে ভবিষ্যতে কতটা জ্বালাবো আমি। আপাতত মায়ায় ফেলবো, তারপর বাকিটা দেখবে তুমি। তারপর ক্লাস না করে বাসায় চলে আসলাম। শরীরটা বেশি একটা ভালো না, তাই দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সন্ধ্যায় জান্নাতের ডাকে ঘুমটা ভাঙলো। কি হলো, ডাকছেন কেন? বাহিরে আকাশ খারাপ হয়েছে, রাতে খাবার জন্য কিছু গিয়ে নিয়ে আয়। তা ঘুমটা না ভাঙিয়ে অনলাইনে অর্ডার করে দিলেও তো পারতেন। চুপ, বেশি কথা বলবি না, যাওয়া লাগবে না তোর। বলেই মুখ বাঁকিয়ে রুম থেকে চলে গেল। ঘুমটা ভেঙে দিয়ে গেছে, তাই ঘুম ধরলো না। তাই উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। এসে দেখি মহারানী টিভি দেখছে। পানি খেয়ে আমি রুমে চলে আসলাম। আকাশের অবস্থা খারাপ হতে চলেছে, মনে হয় রাতে ঝুম বৃষ্টি হবে বা তুফান হবে। আমি এইসব চিন্তা বাদ দিয়ে পড়তে বসে গেলাম। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল আকাশের গর্জন করা। এখন পড়তে অনেক ভালো লাগছে। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আজকে তোর সাথে পড়তে বসবো। কেন আমার সাথে কেন? এমনি, বেশি কথা না বলে নিজের কাজ কর। তারপর আমি নিজের পড়ার মনোযোগ দিতে লাগলাম। জান্নাত আমার উল্টো পাশে চেয়ারটায় বসলো। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম আকাশ গর্জন দিলে জান্নাত কেঁপে উঠছে। বুঝে গেলাম জান্নাত আকাশের গর্জনগুলো খুব ভয় পায়, তাই আমার পাশে পড়তে বসেছে। জান্নাত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু মনটা এখনো বাচ্চাই রয়ে গেল। এইসব ভেবে মনে মনে হালকা হেসে আমি আবারও পড়ায় মনোযোগ দিলাম। হঠাৎ জান্নাত বলে উঠল, তোর হাতটা একটু ধরতে পারি? কি? তোর হাতটা একটু ধরতে দিবি? হাত ধরবেন কেন? এমনি ধরতে দিবি কিনা তাই বল। খারাপ মতলব না থাকলে ধরতে পারেন। তোর প্রতি খারাপ মতলব কোনো দিন হবেও না আমার। জান্নাত বলেই আমার হাতটা ধরল। এই প্রথম আমার হাতে তার হাতটা রেখেছে। এটার ফিলিংসটা একদমই আলাদা, যা ভাষায় বোঝানো যাবে না। পড়ছিলাম আর খেয়াল করতে লাগলাম আকাশে যখনই গর্জন দেয় জান্নাত তখনই আমার হাত থেকে জোরে আঁকড়ে ধরে, তারপর আবার নর্মাল ভাবে ধরে থাকে। জান্নাত হয়তো মেঘের গর্জনকে অনেক ভয় পায়। পড়া শেষ করে গিয়ে দুজনে খেয়ে নিলাম। তারপর রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার পাশে শুয়ে পড়ল। কি হলো, আপনি এখানে এইভাবে শুয়ে পড়লেন কেন? এমনি, বেশি কথা না বলে ঘুমা। আপনি এখানে থাকেন, আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। তোকে সোফায় যেতে বলেছি আমি? চুপচাপ যেখানে আছিস সেখানে ঘুমা, আর মাঝখানে এই কোল বালিশটা থাকবে। ওকে বলেই শুয়ে পড়লাম। জান্নাত কি করতে চাইছে দেখা দরকার, তাই চুপ করে ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। এইভাবে প্রায় আধা ঘন্টা শুয়ে থাকার পর হঠাৎ জান্নাত বলে উঠল, ওসাই, তোকে একটা কথা বলার ছিল। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। কি রে, তুই কি ঘুমিয়ে গেছিস? তাও কোনো উত্তর দিলাম না। তারপর জান্নাত আর কোনো কিছু না বলে আস্তে আস্তে আমাকে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে গেলাম ওনার এমন কাণ্ড দেখে। চুপচাপ কিছুক্ষণ শুয়ে রইলাম। জান্নাত আমাকে জোরে চেপে ধরে আছে। প্রায় 10 মিনিট পরে মনে হলো ওর হাত পা একটু লুজ হয়েছে, মানে জান্নাত ঘুমিয়ে গেছে। আমি শিওর হওয়ার জন্য আস্তে করে জান্নাত এইভাবে ডেকে উঠলাম, ওই আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? জান্নাতের কোনো সারা শব্দ নেই। বুঝলাম পাগলিটা ঘুমিয়েছে। আস্তে করে চোখ খুলে জান্নাতের দিকে তাকালাম। রুমের ভিতরের হালকা আলোয় জান্নাতকে যা লাগছে না, একটা পরীকেও সে হার মানিয়ে দেবে। আমি ওনার দিকে হাঁ হয়ে তাকিয়ে রইলাম। ওনার এইভাবে জড়িয়ে ধরা দেখে আমার নিয়ত উল্টাতে লাগলাম। পরে ভাবলাম কারো সুযোগ নেওয়াটা ঠিক হবে না, তাই সব চিন্তা বাতিয়ে জান্নাতের নিষ্পাপ মুখটা দেখতে লাগলাম। নিজের ক্রাশ যখন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে না, তখন অনুভূতিটাই আলাদা কাজ করে। এমন লাগে যেন পৃথিবীটা হুমড়ি খেয়ে আমার বুকে শুয়ে আছে। এরকম নানা রকম কথা ভাবছিলাম আর জান্নাতকে দেখছিলাম। কতক্ষণ দিয়ে তাকিয়েছিলাম তা মনে নেই। সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। শরীর কেন জানি মনে হলো নাড়াতে পারছি না। মনে হচ্ছে কেউ আমার হাতগুলো বেঁধে রেখেছে। তাই নিজের অবস্থান দেখার জন্য নিজের শরীরের দিকে তাকালাম। তাকিয়ে বড় সড়ো একটা ধাক্কা খেলাম, কারণ জান্নাতের কোলবালিশটা নিচে পড়ে আছে। জান্নাত আমাকে কোলবালিশ ভেবে আমার গায়ের নিচে দিয়ে একটা হাত আর ওপর দিয়ে একটা হাত দিয়ে জড়িয়ে ধরে আছে, আর এক পা আমার উপরে তুলে দিয়ে ঘুমিয়ে আছে। মাথা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তাই ফোঁ দিলাম সেগুলো ঠিক হওয়ার জন্য। আর তখনই জান্নাত সজাগ হয়ে গেল। আপনার কোলবালিশ আমি না, আপনার কোলবালিশ নিচে পড়ে আছে। জান্নাত নিচের দিকে খেয়াল করে আহা করে নিজেকে ছাড়িয়ে নিল। তুই আমার কাছে আসলি কেন? সরি, কাছে আমি না, আপনি এসেছেন। এই পাশে আমি শুয়েছিলাম আর আপনি রাতের অন্ধকারে একটা ছেলেকে একা পেয়ে সুযোগ নিয়েছেন। আমার এই কথা শুনে জান্নাত আর কিছুই বললো না। সত্যি করে বলেন তো, কি কি করেছেন আমার সাথে? কি মনে করেছিস মানে? তোর কি মনে হয় তোর মতো খারাপ ছেলের সুযোগ নিব আমি? সেটা তো ঘুম থেকে উঠে দেখতে পেলাম। চুপ, বেশি কথা বলবি না। যা এখন গিয়ে কফি বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি।
বলে কফি বানাতে চলে গেলাম। বাইরে হালকা বৃষ্টি আছে, তাই কফি হলে সেই লাগবে, এইভাবে কফি বানিয়ে নিলাম। কফি নিয়ে এসে দেখি জান্নাত আবারও ঘুমিয়ে গিয়েছে, তাই ডাক দিলাম ওঠার জন্য। কি হলো, ডাকছিস কেন? কফি নিয়ে এসেছি, রেখে গেলাম, মন চাইলে খেয়ে নিয়েন। ভার্সিটিতে আজকে যেতে ভালো লাগছে না, তাই কফিটা খেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত কফি খাচ্ছে। তারপর জান্নাত গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজের মতো করে গল্পের বই পড়তে লাগলো, আর আমি অনলাইনে খাবার অর্ডার করে দিলাম। যেহেতু বৃষ্টির কারণে ভার্সিটি যাওয়া হয়নি, তাই দিনটা বারান্দায় গিয়ে বসে বসেই পার করতে লাগলাম। তখনই মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো, তাই রিসিভ করার জন্য তাকে বললাম আর আসসালামু আলাইকুম ভাবে জবাব দিলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কি? কালকে প্রপোজ করলাম আর আজকেই ভুলে গেলেন? ও নীলা। সরি, কালকে জান্নাত আপু কার থেকে যেন আপনাকে প্রপোজ করার কথাটা শুনে আমাকে নিয়ে যায়, তারপর আপনার সাথে সিনক্রেট করে। জান্নাত তো একটা পাগলি, ওর কথাই আমার খারাপ লাগে না। জান্নাত তো বুদ্ধি একটু কম। কালকে বিকেলে কফি খেতে আসলেন না কেন? আরে কালকে জান্নাত অনেক প্রেশার রেখেছিল, তাই আসতে পারিনি। কি বলেন, আপনি ঠিক আছেন তো? আরে হ্যাঁ, ওই ডাইনিটা আমার কিছুই করতে পারেনি। নিজের বউকে কেউ ডাইনি বলে নাকি? এটা বউ নাকি রাক্ষসী বলেই বারান্দায় দরজায় তাকিয়ে চোখ তো কপালে উঠে যায়, কারণ দরজায় জান্নাত দাঁড়িয়ে আছে। কি বলবো ভেবে পাচ্ছি না। তখনই নীলাকে ঝাড়ি দিয়ে বললাম, আমার এটা বউ না রাক্ষসী সেটা কি তোমার থেকে জানতে হবে নাকি? হ্যাঁ, ফোন রাখ। এই বেলা একটা ভাব দিয়ে দিলাম। তারপর ফোনটা কেটে দিয়ে জান্নাতের দিকে পিঠে তাকিয়ে ভালো সাজার জন্য বলে উঠলাম, হ্যাঁ একটা মেয়ে আপনাকে রাক্ষসী বলছিল, তাই ইচ্ছে মতো ঝেড়ে দিয়েছি তাকে। হো তাই নাকি? তা কি বললো আমার নামে? জান্নাতের তো রাগে মুখ লাল হয়ে আছে। আমি বললাম, ওই তো ওই মেয়েরা রাগ করলে যে গালি দেয় আর কি। ও নিশ্চয়ই বলেছে ওই ডাইনিটা আমার কিছুই করতে পারেনি, এরকম কিছু নিশ্চয়ই। বুঝে গেলাম জান্নাত সব শুনে ফেলেছে, এইবার মার খাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাই কি আর করবো ভাবছি, তখন জান্নাত বলে উঠলো, কি রে, মনে পড়ছে না নাকি? কি বলেছিল মেয়েটা, মনে করিয়ে দিব। ফোনে তো আছেই, কিন্তু ওই মেয়েটা আপনার নামে একটা কথা বলেছে, যেটা আমি আপনাকে বলতে পারছি না। কেন, কি বলেছে? বললে তো আপনি রেগে যাবেন। আমি মুখে গম্ভীর করে বললাম, তোরে না বলতে বসতি? আপনাকে নাকি বিয়ের আগে কয়েকটা ছেলের সাথে রিলেশন ছিল, আপনি আমাকে ঠকালেন। আমি বিপদ এড়াতেই মিথ্যে কথাগুলো বললাম। কি সব যাতা বলছিস, মুখ সামলে কথা বলবি বলে দিলাম। মেয়েটা বলেছে আপনার ল্যাপটপে যে ইমেল আইডিটা আছে সেখানে চেক করলে নাকি সব পেয়ে যাব। ওই মেয়েটার সাহস কি করে হয় আমার নামে মিথ্যা বলার? ধীরে ধীরে জান্নাত আরো রেগে আগুন হয়ে যাচ্ছে। মেয়েটা মিথ্যা বলেছে না সত্যি সেটা তো আপনার ল্যাপটপের ইমেল দেখলেই বোঝা যাবে। মানে তুইও আমাকে বিশ্বাস করছিস না? কিভাবে করব? আপনি কি মনমোহন সাধু নাকি যে বিশ্বাস করব? আর যদি ল্যাপটপে এমন কিছু থাকে তাহলে আপনি সেটা একবার দেখালেই পারেন, না থাকলে তো আপনার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ ওকে, আয় তুই আমার সাথে আমার রুমে, আমি দেখাচ্ছি তোকে। ওকে চলেন, বলে ওনার পেছন পেছন যেতে লাগলাম। তখনই উনি রুম থেকে বের হলেন, তখনই আমি ঠুস করে দরজাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে নাগিন ডান্স দিতে লাগলাম। ও পাশ থেকে জান্নাত দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু কে আর পায় কাকে। আমি তো জান্নাতকে বোকা বানিয়ে সেই খুশি। ওই পাশ থেকে জান্নাত বলছে, ওই হুসাইনের বাচ্চা, দরজা খুল, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দেব বলে দিলাম। তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, ভালোই ভালোই খুল বলছি। আমি কোনো কিছু না বলে খাটে গিয়ে শুয়ে শুয়ে মোবাইলে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর সবকিছু ঠান্ডা হয়ে গেল। আজকে বের হওয়া যাবে না, না হলে মার্ডার হয়ে যেতে পারি। তাই রুমে বসে থেকেই ভালো আছি। দুপুরে না খেয়ে রুমে বসে আছি। বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, বাইরে যাওয়া যাবে না। অবশেষে দুপুরে একটু পরে থেকে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো কারো গালে শীতল স্পর্শে। চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত সামনে বসে আছে। হালকা একটু হেসে আবার ঘুমোতে যাব, তখনই সবকিছু মনে পড়ে গেল। লাফিয়ে উঠতে গিয়ে পারলাম না। তাকিয়ে দেখি আমার হাত পাগুলো জান্নাতের একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছে। পাশে তাকিয়ে দেখি জান্নাত কতগুলো লিপস্টিক নিয়ে বসে আছে। মানেটা ঠিক বুঝতে পারলাম না। ও আমাকে না মেরে এইভাবে লিপস্টিক নিয়ে বসে আছে কেন? আরে বাবু, তোমার ঘুম ভেঙেছে? বাবু কিটা আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ও লে 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 উলে, আমার বাবুটা রাগও করে দেখি। কেন, মনে নেই কি করেছিস? সরি, আসলে আমি তখন সেলফ ডিফেন্সের জন্য এই কথাগুলো বলেছিলাম। তা এখন তো কোনো ডিফেন্সই করার অবস্থা তোর নাই। বললাম তো সরি, আগে সবকিছু ভুলে যান না প্লিজ। রাত গয়া বাদ গয়া। রাক্ষসী আর ডাইনিরা তাদের অপমান সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যায় না। তারপর জান্নাত তার ফোনটা বের করে আমার কয়েকটা ফটো তুললো। তারপর নিজের ঠোঁটে আমার লিপস্টিক লাগালো।
লাগিয়ে আমার গালে চুমু দিচ্ছে, এমন ভাবে ছবি তুলছে। ওই আপনি কি করছেন? যা করছি চুপচাপ মেনে নে, তাহলে 5 মিনিট পরে মুক্ত করে দিব। রাজি থাকলে বল। ওকে। তারপর আমি চুপচাপ শুয়ে রইলাম আর জান্নাত কয়েকটা সেলফি তুলে সব বাঁধন খুলে দিল। শোন, গিয়ে একবার আয়নায় মুখটা দেখে নে, না হলে পরে সমস্যা হবে। উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখটা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম, কারণ মুখের কমপক্ষে 20 জায়গায় জান্নাত চুমু দিয়েছে আর তার লিপস্টিকের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই জন্যই এতগুলো লিপস্টিক এনে রেখেছিল ডাইনিটা। তখনই ফটো তোলার কথাটা মনে পড়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আপু আমার বিছানায় শুয়ে আছে। আমি বেরোতেই বলে উঠলো, কিরে, কেমন লাগলো শখটা? আগে বলেন আপনি এতগুলো ছবি তুললেন কেন? আমি আমার বাবুটার ছবিও তুলতে পারবো না? এসব বাদ দিয়ে আসল কথা বলেন, ছবিগুলো কেন তুলেছেন? যেন কোনো মেয়ে তোকে প্রপোজ করতে না পারে, আর করলেও এগুলো দেখলে মেয়ে যা বোঝার বুঝে যাবে। জান্নাতের কথা শুনে মাথায় হাত দিয়ে ফেললাম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, মনের ভিতর তো আগুনে ভরা। কি বলবো কিছুই বুঝতে পারছি না। শোনো বাবু, এরপর থেকে কারো প্রপোজ একসেপ্ট করার আগে আজকের দিনটার কথা মনে রেখো। ওকে বাবু? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আর নীলাকেও তোর সাথে তোলা সেলফিগুলো পাঠিয়ে দিয়েছি, তোকে কাছে পেলে জানে মেরে দিবে বলেছে। আপনি কেন আমার পিছনে লেগে থাকেন? তুই যে আমাকে জ্বালিয়েছিস, তাই আমি 1 বছর তোকে জ্বালাবো। আর কিছুই বললাম না। পরের দিন সকালে জান্নাত নিজের মতো করে ভার্সিটিতে চলে গেল আর আমি নিজের মতো করে ভার্সিটিতে চলে গেলাম। সারাদিন ভালোই দিন কাটলো। লাস্ট ক্লাস করছিলাম, তখনই সাইলেন্টে থাকা ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি জান্নাত ফোন দিয়েছে। এক রুম থেকে অন্য রুমে ফোন দিচ্ছে কেন? হ্যাঁ, বিরক্তি নিয়ে বাইরে এসে ফোনটা রিসিভ করলাম। আরে কি হলো, এখন ফোন দিয়েছেন কেন? তোরে ফোন দেওয়া ছাড়া তো আমার আর কাজ নেই, তাই ফোন দিয়েছি। তুই এখনই বাসায় আয়। একটু পরে ক্লাস শেষ হবে, তখন চলে আসবো। তোর ভাইয়া এসে দেখাক, তুই আর আমি দুজন আলাদা রুমে থাকি, তারপর এসে তুই ওনাকে বুঝতিস। মানে তোর ভাই আজকে আসছে ঢাকায়, আর উনি এসে আমাদের এখানে থাকবে। তো তাড়াতাড়ি বাসায় আয়। বলে জান্নাত ফোনটা কেটে দিল। কি করবো কিছুই তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি ভার্সিটি থেকে বাসায় গেলাম। গিয়ে আমার রুমে সবকিছু জান্নাতের রুমে নিয়ে গুছিয়ে রাখলাম। আর জান্নাত পুরো রুমটাকে গোছাতে ব্যস্ত। সবকিছু গুছিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে বাইরে আসতেই খেয়াল করলাম জান্নাত কারোর সাথে কথা বলছে। বুঝতে আর বাকি রইল না, ভাইয়া চলে এসেছে। রেডি হয়ে বাইরে গিয়ে দেখি ভাইয়া বসে বসে টিভি দেখছে আর জান্নাত কফি বানাচ্ছে। তারপর ভাইয়ার সাথে কৌশল বিনিময় করে দুজনে বসে টিভি দেখতে লাগলাম। তখনই জান্নাত বলল, আপনিও কি কফি খাবেন? ভাইয়ার কফি ফেভারিট। আর এটা কি জিজ্ঞেস করা লাগে নাকি? আমি ভাইয়ার কথা না, আপনাকে জিজ্ঞেস করেছি। আমাকে? জান্নাতের মুখে আপনি শুনে জীবনের সব থেকে বড় শখটা খেলাম। একটু আগেও তুই তুই করছিল, আর এখন আপনি? বাহ, উনি তো অ্যাক্টিং এ মাস্টার ক্লাস। কিরে, খাবি কিনা বল? হ্যাঁ, আমার জন্য হালকা একটু বানিও। ওকে। রাতে খাবারের জন্য বাইরে থেকে সবকিছু নিয়ে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাইয়া চলে গেলাম ছাদে। সবার খোঁজ খবর নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি জান্নাত তো বসে আছে আমাদের জন্য। তবে ঘুমাওনি? না, আপনারা সজাগ তাই আর ঘুমাইনি। জান্নাত, তোমরা গিয়ে ঘুমিয়ে যাও। আপনি না হয় ভাইয়ের সাথেই ঘুমিয়ে যান। হোসেন, আমার সাথে থাকা লাগবে না তোমার। যাও, গিয়ে ঘুমিয়ে যাও, সকালে দেখা হবে। গুড নাইট। বলেই ভাইয়া রুমে চলে গেল। জান্নাত আর আমি চলে গেলাম আমাদের রুমে। কিরে, তোর সাহস তো কম না, তুই আমাকে তুমি করে বলছিস? আপনি কি চান আমি ভাইয়ার সামনে আপনি করে বলি? তারপর ভাইয়া জিজ্ঞেস করলে আমি সব সত্যি বলে দিই? তারপর ভাইয়া আমার কথা চিন্তা করে আপনার থেকে ডিভোর্স দিয়ে দেবে? ওই, তোর কাছ থেকে এত কথা শুনতে চাইছি আমি? তাহলে এখন যেটা বলবো সেটা মেনে নেওয়াই আপনার জন্য বেটার হবে। ভাইয়া চলে যাওয়ার পর তোকে বোঝাবো কত ধানে কত চাল। আগে এটা বলেন, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? মন চাইছে তাই। তোকে বলতে হবে নাকি? না, এমনি আর কি। যা, সোফায় গিয়ে শুয়ে পড়, সকালে বেঁচে থাকলে দেখা হবে। জান্নাত শুয়ে গেল, আমিও বালিশ এনে সোফায় ঘুমিয়ে গেলাম। এইভাবে কয়েকদিন কেটে গেল। যতই দিন যাচ্ছে জান্নাতের অত্যাচার ততই বাড়ছে। কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না, কোনো মেয়ের দিকে তাকাতে পর্যন্ত পারি না। কেউ প্রপোজ করলে জান্নাত তার তোলা ছবিগুলো মেয়েটাকে দেখায়। ব্যাস, জায়গায় সব শেষ। এসবে কিছু একটা হাল করতেই হবে ভাবছি এসবই। তখনই মাথায় একটা আইডিয়া আসলো, তাই মেহেদি ভাইকে ফোন দিলাম। রাতে দিয়ে সবকিছু বলে দিলাম। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইদের নিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম কখন জান্নাত আসবে। জান্নাত আসলেই গেট থেকে একজন ইশারা দিয়ে তারপর আমরা আমাদের কাজ শুরু করব।
10 মিনিট পর গেট থেকে ইশারা করলো জান্নাত আসছে। সবাই জান্নাতে যাওয়ার রাস্তার উল্টো দিকে মুখ করে বসলাম। জান্নাত আমাদের কাছে আসতে মেহেদি ভাই বলে উঠলো, আচ্ছা হোসেন, তুই জান্নাতের এত অত্যাচার সহ্য করছিস কেন? সত্য বলবো নাকি মিথ্যা? সত্য করে বল। কারণটা হলো আমি জান্নাত আপুকে ভালোবেসে ফেলেছি। কি? তোর মাথা ঠিক আছে? তুই জান্নাতকে ভালোবেসে ফেলেছিস? জান্নাত আপু একটু রাগী, তবে মনটা একদম পবিত্র। ওনাকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই নাকি? তা বলেছিস কখনো জান্নাতকে? তোর মাথা ঠিক আছে তো? আপুকে বললো তুমি আমাকে জানে মেরে দেবে। আর জান্নাত আমাদের পিছনে আছে কিনা সেটা কনফার্ম থাকার জন্য গেটের কাছে থাকা ছেলেটাকে চোখ দিয়ে ইশারা করলাম। ছেলেটা হ্যাঁ সূচক উত্তর দিল। ব্যাস, আবার অ্যাক্টিং চালু হয়ে গেল। তাহলে এখন কি করবি? কি আর করবো, এই কয়েক মাসে যদি উনি আমাকে ভালোবাসে তাহলে বংশের বাতি জ্বলবে, না হলে আর কিছুই করার নেই। জান্নাত তোর বউ, তুই ওর কাছে স্বামীর অধিকার চাইতে পারিস। ভাই, এসব অধিকার তখনই আদায় করা যায় যখন স্ত্রীর অনুমতি থাকে। তাছাড়া জোর করলে শরীর পাওয়া যাবে, মন তো আর পাওয়া যাবে না। আর আমার দরকার তার মনটা। তাও তুই একবার বলে দেখ, কে জানে হয়তো জান্নাতও তোকে ভালোবাসে। এটা হতেই পারে না, কারণ উনি শুধু প্রতিশোধ নিতে বিয়েটা করেছে, আর সেখানে আমি ওনাকে ভালোবেসে ফেঁসে গেছি। মেহেদি ভাই, এখন কি করবো আমি তো বুঝতে পারছি না। উফ, অস্কার উইনিং অ্যাক্টিং করছি পুরো, মনটা খারাপ ভাব করে না এমন করে বলতে লাগলাম। কি আর করবি, আল্লাহ আল্লাহ যেন জান্নাতের মনে তোর জন্য ভালোবাসা জন্মায়। হ্যাঁ, কি আর করার। তারপর সবাই মিনিট খানিক চুপ থাকার পর ছেলেটি ইশারাই বললো জান্নাত চলে গেছে। ব্যাস, প্ল্যান সাকসেসফুল। তুই এগুলো করতেছিস কেন? ওনা জ্বালানোটা সহ্য হচ্ছে না, তাই ওনাকে এবার আমি জ্বালাবো। বলেছিলাম না ওনাকে আমার মায়ায় ফেলবো। এখন সেই সময়টা চলে গেছে, এরপর দেখাবো আমাকে জ্বালানোর মজাটা। তারপর ওনার দিকে হালকা হাসলেন। তারপর ওই দিনের মতো ক্লাস করে আমি আমার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসেছিলাম, হঠাৎ পিছন থেকে কারো গলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি জান্নাত হাতে দুটো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আপনি কখন? এই একটু আগে। উনি আমার দিকে তাকাচ্ছেন না, আর চোখে তাকাচ্ছে। বুঝলাম নজর মেলাতে পারছে না, তার মানে প্ল্যান কাজ করছে। ও তা হঠাৎ কফি নিয়ে আসলেন কেন আমার জন্য, কি মনে করে? এমনি মন চাইলো তাই নিয়ে আসলাম। বলেই কফির মগটা আমার হাতে দিয়ে উনি চলে গেল। হালকা হেসে কফি খেতে শুরু করলাম। তারপর এইভাবেই কাটতে লাগলো দিনগুলো। কিছুদিন যাওয়ার পর থেকে জান্নাত আমার ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয়। পরীক্ষার সামনে তো তাই আমিও এটা সুযোগ দিই। আপুকে রুটিন অনুযায়ী ডেকে দেওয়া, ওনার জন্য কফি বানিয়ে দেওয়া, ওনার খাওয়া দাওয়া নিয়ে একটু মাথা ঘামানো, এইসবে পুরো মনোযোগ দিয়ে করতে লাগলাম। তাই কিছুদিন ধরে উনি আমার সাথে কোনো খারাপ আচরণ করেন না। কেমন যেন বদলাতে লাগলেন। আমার চোখ দিয়ে যেন চোখ মেলান না উনি। কেন জানি মনে হয় উনি আমার জালে ফাঁসতে শুরু করেছে। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইয়ের সাথে দেখা করলাম। মেহেদি ভাই, আমার একটা ফ্রেন্ডকে ইউনিভার্সিটিতে চান্স করে দিতে হবে। তুই তোর শ্বশুরকে বললেই তো পারিস। তুমি পারবে কিনা সেইটা বলো। তা কে তোর সেই ফ্রেন্ডটা? মারিয়া। কি? তোর মাথা ঠিক আছে? তুই কি করতে চাইতেছিস সেটা বল। আগুনের জন্য ডিজেল আনছি। মানে তুই জান্নাতকে দেখিয়ে মারিয়ার সাথে প্রেম করবি? হেবে বুঝেছো কেন শ্বশুরকে বলিনি? কিন্তু হোসেন, আমার কেন জানি মনে হচ্ছে তুই বড় একটা ভুল করতে চাচ্ছিস। এখানে ভুলের কোনো কিছুই নেই। আর এমনিতেও আর 8 মাস পরে তো আমাকে জান্নাত ছেড়েই দেবে। তখন আমি কি করব? আমার লাইফে গোছাতেও তো কাউকে লাগবে, তাই মারিয়াকে আমার দরকার। ওকে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। অ্যাডমিশন কবে থেকে? 2 দিন পর থেকে। তুমি সব ব্যবস্থা করো। এখন নিজে চলবে আর বুঝবে উনি অন্যকে জ্বালালে কেমন লাগে। সবকিছুর হিসাব দেবো আমি গুনে গুনে। ওকে, তুই মাথা ঠান্ডা কর, আর যা করবি ভেবেচিন্তে করিস। আগে এটা বলো, তুমি কি এবারও ভার্সিটিতে থাকবে নাকি? আমি তো এখান থেকে রাজনীতি করি, তাই আরো কয়েক বছর আসি এখানে। তাহলে তো ভালোই। এরপর আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ছাদে গেলাম। হালকা কিছুক্ষণ ঘোরাফেরা করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভার্সিটি থেকে মারিয়ার কাছে অফার পাঠালাম। মারিয়া নিজেও জানে না আমি এটা করছি, যার কারণে মারিয়া ভার্সিটিতে চান্স পেয়ে রাজি হয়ে যায়। 2 দিন পর সকালে নাস্তার সময় মেহেদি ভাইয়ের কল আসলো, তাই রিসিভ করলাম। কিরে, তুই কই? নাস্তা করছি ভাই। মারিয়া ভার্সিটিতে ভর্তি হতে এসেছে, তুই এখনই আয়। কি? ওকে আমি এখনই আসছি বলে ফোনটা রেখে দিয়ে উঠে চলে যেতে লাগলাম। তখনই জান্নাত ডাক দিল। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে যাবো, একটু কাজ আছে। নাস্তা শেষ করে তারপর যাবি। বসে নাস্তাটা শেষ কর। জান্নাত চোখ রাঙিয়ে বললো কথাটা। আমিও ওকে বললাম। বলে আবার ব্রেকফাস্ট করতে বসে গেলাম। ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে দেখি মেহেদি ভাইয়ের সাথে দেখা করলাম। ভাই, মারিয়া কই? এখানে আছে ও। একলা একলা অনেক নার্ভাস ফিল করছিল, তাই আমার বান্ধবীকে বললাম মারিয়াকে কোম্পানি দিতে।
আর ওরা ওখানে মারিয়াকে নিয়ে গল্প করতেছে, তুই যা। বলেই মেহেদি ভাইকে জড়িয়ে ধরলাম, তারপর বাগানে চলে গেলাম। আমাকে দেখে বাকিগুলো উঠে চলে গেল। মারিয়া পিছনে তাকিয়ে দেখে আমাকে দেখে অবাক হয়ে গেল। সাথে সাথে গিয়ে মারিয়াকে জড়িয়ে ধরলাম। খেয়াল করলাম মারিয়া আমাকে জড়িয়ে ধরছে না। বুঝে গেলাম মারিয়ার মাথায় কোনো একটা কাহিনী আছে, তাই সাথে সাথে ছেড়ে দিলাম। ছেলেটাকে যার কারণে আমাকে ভুলে গেলে? মারিয়া মাথা নিচু করে আছে। আচ্ছা বসো, এখানে এত অবাক হওয়ার কিছুই নেই। তো এবার বলো ছেলেটাকে। তুমি চলে যাওয়ায় সিয়াম আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করে। তারপর বাসা থেকে ওর সাথে বিয়ে ঠিক করে। 5 মাসের জন্য সিয়াম দেশের বাইরে গেছে, আসলেই আমাদের বিয়ে হয়ে যাবে। গুড। তা কেমন আছো তুমি মারিয়া? ভালো। মারিয়া চোখের কোণে হালকা পানি লক্ষ্য করলাম। মারিয়া তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মাথা নেড়ে না না সূচক ইঙ্গিত দিল সে। শোনো, আমাকে নিয়ে টেনশন করো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তুমি ভালোভাবে পড়ালেখা করো, বন্ধু হওয়া যাবে আমার। কাঁদো কাঁদো অবস্থায় মাথা নেড়ে হ্যাঁ বললো সে। ওকে, তা বিয়ের সময় আমি কি যেতে পারবো? মানে বিয়ে তো ঠিক হয়ে আছে, বিয়ের সময় দাওয়াত পাবো তো নাকি? না খাওয়া বলে দাওয়াতও দেবে না? মারিয়া এবার হেসেই উঠলো। দোয়া করি এই হাসিটা যেন সারা জীবন এইভাবেই থাকে। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার সংসার লাইফ কেমন চলছে? কার সংসার লাইফ? কেন, তোমার আর জান্নাত আপুর? আমি হালকা হাসলাম। ওর কথায় মারিয়া সব বুঝে গেল। কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? হয়নি এখনো, তবে হবে আর 8 মাস পর। কি হবে? ডিভোর্স। কি? যা শুনছো সেটাই। ডিভোর্স? কিসের জন্য দিবে? আর তাহলে তোমাকে বিয়ে করেছিল কেন? তোমার কি মনে হয় জান্নাত আমাকে সংসার করার জন্য বিয়ে করেছে? না, জান্নাত আমার উপরে প্রতিশোধ নিতে বিয়েটা করেছিল। তারপর আমাদের মাঝে 1 বছর একটা কন্ট্রাক্ট হয়, আর সেটার সময় আছে মাত্র 8 মাস। তোমার কথা আমি কিছুই বুঝছি না। তাহলে শোনো, এই 6 মাসে এইগুলো হয়েছে আমার সাথে। জানি না বাকি 8 মাসে কিভাবে যাই। খেয়াল করে দেখি মারিয়া চোখের কোণে পানিটি টলমল করছে, আর মায়া ভরা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। সরি মারিয়া, আমার গল্প বলে হয়তো তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। সরি সরি। সরি হুসাইন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে ধুর, কি যে বলো তুমি না। যাকে পছন্দ করেছো সে নিশ্চয়ই ভালো হবে, চিন্তা করো না। আমাকে নিয়ে কোনো চিন্তাই করবো না, আমার নিশ্চয়ই কোনো একটা গতি হয়ে যাবে। আর এমনিতেও আমার কোনো সিওরিটি নেই, যে কোনো সময় রং বদলে ফেলতে পারি, যেমনটা তোমার সাথে করেছি। মারিয়া এবার আর চোখের পানি আটকাতে পারলো না, সে হু হু করে কেঁদেই দিল। ওর মন ঠিক করা লাগবে, কি করা যায় আমি সেটাই ভাবছি। মারিয়া আমার একটা কথা রাখবে? বলো। মারিয়া তুমি তো আর আমার হবে না, প্লিজ আমার একটা হেল্প করে দিলে আমি জান্নাতের উপর আমার সব প্রতিশোধ নিতে পারবো। জান্নাত আপুর উপরে কিসের প্রতিশোধ নেবে তুমি? আর কিরকম হেল্প? জান্নাত যে আমাকে এতগুলো জ্বালিয়েছে না, সেগুলো প্রতিশোধ নেব জান্নাতের থেকে। আর হেল্পটার কথা কিভাবে বলবো বুঝতে পারছি না। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আর মারিয়া আমার দিকে তাকিয়ে রইল। আমাকে প্রেম করার নাটক করতে হবে তাই তো? মারিয়ার কথা শুনে আমি অবাক হয়ে উঠলাম। ও আমার মনের কথা কিভাবে বুঝতে পেরে গেল? ও কিভাবে জানলো যে আমি এটাই বলতাম ওকে? শোনো, জানলাম কিভাবে এটা ভেবো না। আর তুমি এখনো আমার কাছে আগের মতোই আছো। তোমার চোখ দেখে আমি সব বুঝতে পারি তুমি কি বলতে চাও। তুমি এখনো আমার কাছে সেই আগের হোসাইন আছো। ওর কথাগুলো শুনে হালকা হলাম, কারণ মারিয়া নাকি আমার চোখে পড়তে পারে, এটা আগে থেকেই জানি। এবারও হয়তো চোখ পড়েছে, তাই কিছুটা হালকা হলাম। শোনো, তোমার যে কোনো হেল্প লাগলে বলবে, আমি আছি তোমার পাশে। মাথা নেড়েই শুধু হ্যাঁ বললাম। তুমি কি জান্নাত আপুকে ভালোবাসো? জানি না। কি হলো, হাসলে কেন? না এমনি। আচ্ছা এটা বলো যে এখানে র্যাগিং এর কি অবস্থা, মানে কি কি বলতে হবে? তুমি তো এখানে পুরনো, তাই জানলে বলে দাও প্লিজ। এবার আমি মুচকি হাসলাম। কি হলো, তুমি মুচকি হাসলে কেন এবার? আসো তুমি, বলে মারিয়াকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নতুন পুরাতন প্রায় সবাই আছে এখানে, তাই আমি মারিয়া মেহেদি ভাই 3 জন একটা টেবিলের উপর দাঁড়ালাম। অ্যাটেনশন গাইজ, সবাই আমাদের দিকে তাকালো। হাই, আমি হুসাইন, এই ভার্সিটির 2য় বর্ষের ছাত্র। এতটুকুর বেশি আমি কিছু বলতে চাই না, আর আমার সম্পর্কে পুরনো যারা আছে তারা সবাই জানে। বিশেষ করে নতুন যারা এসেছো তারা কিছুদিনের মাঝে আমার সম্পর্কে নিশ্চয়ই জেনে যাবে। সো আমি যেটা বলতে এসেছি এই হলো যে এই মেয়েটা, এর নাম হলো মারিয়া, আমার ফ্রেন্ড মারিয়া। ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, তাই টেনশনে আছে র্যাগিং নিয়ে। তাই আমার ক্লাসমেট বা সিনিয়র ভাই এবং আপুদের জানানো যাচ্ছে যে সবাইকে র্যাগিং করলেও আমার ফ্রেন্ডদের দিকে যেন কেউ নজর না দেয়। আর কেউ যদি ওর সাথে খারাপ আচরণ বা বেয়াদবি করেছে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
তারপর মারিয়াকে নিয়ে গাছতলায় চলে আসলাম। র্যাগিংয়ে চিন্তা গিয়েছে? এমন ভাবে না বললেও পারতে। এখন তো কেউ ফ্রেন্ড হতে চাইবে না। সমস্যা কি? তুমি আমাদের টিমের মেয়েদের সাথে চলাফেরা করবে। তারা তো সিনিয়র আমার। তো কি হয়েছে, কিছুদিন গেলে এমনি ফ্রেন্ডশিপ ঠিকই হয়ে যাবে। ওকে, দেখি এখন কি করবে। কি আর করবো, বাসায় যাব। ও হোসেন, তুই তো লাস্ট প্ল্যানটা করবি কবে থেকে? জান্নাত আপুর পরীক্ষা শেষ হয়ে যাক, এখন করলে ওনার পরীক্ষায় খারাপ হয়ে যাবে, আর আমি চাই না পরীক্ষায় এসব সমস্যা হোক। ওকে, তাহলে মারিয়া ততদিন রিল্যাক্সে ক্লাস করতে থাকুক। ওকে, তা মারিয়া তুমি এখন কোথায় থাকো? এখানে? চাচার বাসায়। ও, তাহলে তো ভালোই। হুম তারপর ওনাদের সাথে কথা বলা শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে বসে টিভি দেখতে লাগলাম। জান্নাত পড়তে আর ডিস্টার্ব করতে লাগলাম না। বিকেলে ছাদে হাঁটছিলাম, তখন জান্নাত এসে আমার সামনে দাঁড়ালো। কিছু বলবেন? কি? কালকে আব্বু আম্মু আসবে এখানে, তাই বাজারে যা, গিয়ে সব বাজার নিয়ে আয়। ও আচ্ছা, তা হঠাৎ এখানে আসবে কেন? সামনে আমার পরীক্ষা, তাই আমার যেন কোনো কাজ করতে না হয়, তাই আম্মু আসবে। আমি শুধু পড়ালেখায় মন দিব। এমনি তো কি কাজ করেন আপনি? সব তো আমিই করি। ওই রাগাবি না বলে দিলাম। যা গিয়ে বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আয়, আর কাল থেকে আম্মু বাসায় রান্না করবে। ওকে। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় আসলাম। ফ্রেশ হয়ে রুমে যেতেই দেখি আমার শাশুড়ি আমার শ্বশুর বসে আছে। ওনাদের দেখে তো অবাক হয়ে গেলাম। ওনাদের তো কালকে আসার কথা, তাহলে আজকে কেন? তারপর হাসি মুখে ওনাদের সাথে কৌশল বিনিময় করলাম। জান্নাত আপু গিয়ে রান্নাঘরে সবকিছু ঠিক করলো, তারপর আমার শাশুড়ি গিয়ে রান্না করে নিল। খাবার খেতে সবাই একসাথে বসলাম। জান্নাত ওনাদের খোঁজ খবর নিতে লাগলো, আর এতদিন পরে হাতে রান্না পেয়ে সামনে গিলেই যাচ্ছি। তখনই জান্নাতের আব্বু বলে উঠলো, জামাই, আমরা কি নাতি নাতনির মুখ দেখবো না? ওনার এই কথা শুনে খাবার গলায় আটকে গেল, না ভিতরে যাচ্ছে না বাইরে ফেলতে পারছে। বড় বড় হয়ে গেল চোখ দুটো, কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। আর জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখি উনিও একইভাবে টাসকি খেয়ে আছেন। তখনই পরিস্থিতি স্বাভাবিক করতে বললাম, জি আসলে আপনার মেয়ে চাইছে আর কি ওই পরীক্ষাটা শেষ হওয়ার পর এসব নিয়ে প্ল্যান করতে। ও, তাহলে তো ভালোই। জান্নাত আপু একটা শান্তির নিঃশ্বাস ফেললো। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমোতে গেলাম। আমার রুমে গিয়ে দেখি রুমে তালা ঝুলছে। তখনই জান্নাতের কাছে আসলাম। আমার রুমে তালা ঝুলছে কেন? কেন ঝুলতেছে জানিস না? যা গিয়ে চুপচাপ সোফায় শুয়ে পড়। সোফায় থাকতে সমস্যা হয়তো। তাহলে চুপ করে খাটে পড়। ভাবলাম যাক, এবার উনি সোফায় দেখে দেখুক কত মজা সোফায় থাকাটা। এসব ভেবে আমি শুয়ে পড়লাম, আর উনি তখন পড়ছিলেন। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম। কিছুক্ষণ পর উনি পড়া শেষ করে এসে আমার পাশে শুয়ে পড়লেন। অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আবার মনে হয় মনে মনে খুশিও হলাম যে ওনার পাশে শুতে পেরে। হঠাৎ করে মনে পড়লো ওই দিন রাতের কথা। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম। কি রে, উঠে গেলি কেন? আমি সোফায় ঘুমাবো। কেন এখনই না বললি সোফায় ঘুমাতে তো সমস্যা হয়? আপনার সাথে আমি ঘুমাবো না। আপনি আমাকে গোলবালিশের মতো ব্যবহার করেন। আপনার সাথে ঘুমানো চেয়ে সোফায় ঘুমানো অনেক বেটার। ওকে, যা গিয়ে সোফায় ঘুমা। তারপর বালিশ আর কাঁথা নিয়ে চলে গেলাম সোফায়। তারপর শুয়েই ঘুমিয়ে গেলাম। এইভাবে চলে গেল 2 মাস। জান্নাত আপুর পরীক্ষাও শেষ হয়ে গেল। আঙ্কেল আন্টি আজকে বিকেলে চলে যাবেন। 2 মাসে কত যে অ্যাক্টিং করেছি সেটা একমাত্র আমিই জানি। ওনাদের সন্দেহ করার সুযোগই দিইনি, আর বাসায় পড়তে যাইনি। সকালে বের হয়ে সন্ধ্যায় বাসায় ফিরতাম। এদিকে এই 2 মাসে মারিয়ার সাথে খুব ভালো ফ্রি হয়ে গেছি। এখন আর পুরোনো কথা নিয়ে মন খারাপ হয় না। তবে মারিয়া থেকে ভালো আমাকে কেউ বুঝতে পারবে না, এটা নিশ্চিত। আজকে আঙ্কেল আন্টি চলে যাবেন, তাই বিকেলে বাসায় চলে আসলাম। ওনারা সবকিছু বুঝিয়ে দিয়ে ওনারা চলে গেলেন। পরের দিন ইউনিভার্সিটিতে চলে গেলাম। এসে দেখি সবাই বসে আছে। সবার সাথে দেখা করে মেহেদি ভাই আরো কয়েকজনকে নিয়ে মারিয়া আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। মারিয়া আসার পর সবাইকে আমার প্ল্যানটা বললাম। সবারই প্ল্যানটা পছন্দ হয়েছে। প্ল্যানের মূলটা হলো একটা কাপল কন্টেস্ট হবে। যে উইনার হবে তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সবাই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এটাতে জয়েন করতে পারে। কে কাকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা হবে। একদিনেই খেলাটা শেষ করা হবে, এতটুকু বলি, আর বাকিটা প্ল্যানটা পরে জানতে পারবে। প্ল্যান শেষ, আর ক্লাস করলাম না। বাসায় ফিরে গিয়ে অনেক কাজ আছে। বিকেলে হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেলে জান্নাত আপুকে একটা চমক দেখাবো। বিকেলে জান্নাত আপুকে ডাক দিয়ে ছাদে নিয়ে আসলাম। ওনাকে নিয়ে একপাশে দাঁড় করালাম। যা হচ্ছে তা যদি কাজ করে যায় না, তাহলে জান্নাতকে বোঝাবো কত ধানে কত চাল। কি রে, কিছু বলবি নাকি? তাহলে বল। তারপর পিছন থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু গেড়ে বসে ওনার সামনে তুলে ধরলাম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি প্লিজ না করবেন না। আসলে আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। জান্নাত শুধু হাঁ হয়ে তাকিয়ে আছে।
আমাকে দেখছে, কোনো কিছু বলছে না। কি হলো, কিছু কথা বলেন না কেন? ডাক দেওয়ায় ঘোর কাটলো ওনার। তারপর উনি বললেন, ওই তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই? আমার মাথা একদমই ঠিক আছে। তাহলে এসব কি বলছিস? আর 5 মাস আছি, আর আমি তোর সাথে এখন এসব বলে আমাকে রাগাস না। আপনি এইভাবে বললেন না প্লিজ, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে গিয়ে মর, আর যদি কখনো এরকম ভালোবাসি কথাটা বলিস তাহলে মেরে তোর হাত পা ভেঙে দেবো বলে দিলাম। বলেই পাশ কাটিয়ে চলে গেল, আর আমি দাঁড়িয়ে মনে মনে হাসতে লাগলাম। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে। তারপর আবার মন খারাপের ভান করে রুমে চলে আসলাম। রাতে কেউ কারোর সাথে কথা বললাম না, খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পরই সবাই মিলে অনুষ্ঠান করে একটা তারিখ ঠিক করলাম। ঠিক 15 দিন পর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। এইভাবে আরো 7 দিন চলে গেল, আর জান্নাতের সাথে এখন আর কথা বলি না। উনি কেমন যেন চুপচাপ হয়ে থাকেন সারাদিন, তাই আমিও কিছু বলি না। ভার্সিটিতে গিয়ে বললাম আজ থেকে আমাদের প্ল্যানটা শুরু করব, বলে বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত আপু ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। তাই আমি ফ্রেশ হয়ে এসে ওনার পাশের সোফায় বসিয়ে পড়লাম আর টিভি দেখতে লাগলাম। মোবাইল দেখে মারিয়াকে একটা কল দেওয়ার জন্য মেসেজ দিয়ে মোবাইলটা রেখে আমি ছাদে চলে গেলাম। গিয়ে মনের আনন্দে গান গাইতে লাগলাম। একটু পরে বাসায় গেলেই শুরু হবে যত সব কাহিনী। প্রায় 15 মিনিট পর ছাদ থেকে বাসায় গেলাম। গিয়ে দেখি জান্নাত আপু তো রেগে আগুন হয়ে আছে। আমি গিয়ে কিছু না বোঝার ভান ধরে আবারও টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ রাগী চোখে আমার দিকে তাকিয়ে থেকে জান্নাত আপু বলে উঠলো, হুসাইন, মারিয়া কি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে? অবাক হওয়ার ভান ধরে ওনার দিকে তাকালাম। তারপর মাথা নেড়ে হ্যাঁ বললাম। তোর আর মারিয়ার মাঝে কি চলছে? কি আবার চলবে, মারিয়ার আমার মাঝে আগে যেটা ছিল এখনো সেটাই চলছে। মানে? জান্নাতের রাগটা বাড়তে লাগলো। মানেটা জানেন না আপনি? তুই মারিয়ার নাম্বার কি দিয়ে সেভ করেছিস? যেটা মন চাই সেটা দিয়ে। তা আপনি আমার ফোন ধরলেন কেন? মোবাইল রেখে হারিয়ে গেছিলি, আর এদিকে তোর মোবাইল বাজতেছিল, তাই রিসিভ করতে হয়েছিল। আর আমি যদি কলটা না ধরতাম তাহলে তো জানতামই না যে তুই আমার পিছনে কি করছিস। আপনার পিছনে করতে যাব কেন? আর এমনি তো আপনার পিছন করতে হবে কেন? আমার কি কোনো মতামত নেই নাকি? আমি এত কিছু বুঝি না। আমার সাথে যতদিন আছিস ততদিন অন্য কারোর সাথে কথাও বলতে পারবি না। আপনার সাথে আছি মানে? এই যে আমরা একসাথে থাকছি। আপনি এটাকে একসাথে থাকা বলেন? আরে এর চেয়ে তো ভালো গরুর সাথে থাকলেও হয়। কমপক্ষে এতটুকু হলেও ভালোবাসতো আমাকে। দেখ, তুই কিন্তু তোর সীমা অতিক্রম করছিস। সীমা আমি না, আপনি অতিক্রম করছেন। কারণ এই কয়েকটা মাসে কম জ্বালাননি আমাকে, অনেক সহ্য করেছি। আর না, এখন আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দিন। তুই কি বলতে চাইছিস? মানে আপনিও আপনার একটা কাউকে খুঁজে নেন যে আপনার এসব জ্বালা সহ্য করবে। আমি আমার ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছি। তোর ভালোবাসার মানুষ মানে? তুই না আমাকে ভালোবাসতি? বাসতাম, কিন্তু আপনি তো মুখের উপরে না করে দিয়েছেন, তাই আপনাকে আর জোর করিনি। মারিয়া এখনো আমাকে ভালোবাসে, তাই আর তাকে ফিরিয়ে দিইনি। ও, তুই কি চাস আমি আম্মুকে উল্টাপাল্টা বানিয়ে বলি, তারপর উনি এসে তোকে সোজা করুক? আম্মুর ভয়টা দেখানো বন্ধ করুন প্লিজ। কারণ এই কয়েক মাসে আপনি আমার সাথে কি আচরণ করেছেন বা কি রকম আমাদের সম্পর্ক, তার কয়েকটা ভিডিও আছে আমার কাছে। তাই এইসব ফালতু ভয় দেখাবেন না। কারণ আমি যদি ভিডিওগুলো আম্মুকে দেখাই তখন আপনার অবস্থাটা ঠিক কি হবে বুঝতে পারছেন তো। আর জান্নাতের কোনো কিছু না বলে একদম চুপ হয়ে গেল। আর কিছু বলার নেই ওনার, এটা ভালো করেই বুঝতে পেরেছি। দেখুন, আপনি এখন আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। জান্নাত আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। আমিও আর কিছু না বলে নিজের মতো চলে আসলাম আমার রুমে। রাতে আমি খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। তারপর হয়তো জান্নাত খেয়েছে। সকালে ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাই উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি জান্নাত সোফায় বসে টিভি দেখছে। আমি কিছু না বলে না খেয়ে ইউনিভার্সিটিতে চলে গেলাম। আরো 2 দিন চলে গেল আমাদের কথা না বলে। জান্নাত কি যেন সারাদিন ভাবে, তাই আমি ওর সাথে কথা বলি না ওনার সাথে। তবে এইভাবে যে বেশি দিন যাবেন এটা ভালোভাবে বুঝতে পেরেছি। বিকেল ইউনিভার্সিটি থেকে এসে হালকা ঘুমো বলে ঠিক করলাম। যা ভাবা তাই কাজ। তবে ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি, কারো ডাকে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে চোখে হালকা পানি নিয়ে। তাই উঠে বসলাম শোয়া থেকে। এখনই ছাদে আয়, তোর সাথে কথা আছে আমার। বলেই সোজা চলে গেল। আমি কিছু বলার অপেক্ষাও করলো না, উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি জান্নাত এক কোণে দাঁড়িয়ে আছে, তাই ওর কাছে গেলাম। কি বলবেন বলুন। আমি একটু রাগ দেখিয়েই বললাম, তুই এভাবে কথা বলছিস কেন? সরি, ঘুম থেকে উঠে এসেছি তো তাই এরকম। তো বলেন কি বলবেন। তুই আমাকে কয়েকদিন আগে বলেছিলি না আমাকে ভালোবাসিস?
আমি তো তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন ওসব বলছেন কেন? আজকে যদি বলি আমি তোকে স্ত্রীর অধিকার দিতে চাই? জান্নাতের কথা শুনে হাঁ হয়ে গেলাম। তবে এটা যে হবার তা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু কি বলবো বুঝতে পারছি না। কিরে, কিছু বলছিস না কেন? সরি, আসলে আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আর মারিয়াকে আমি কথা দিয়েছি যে ওকে আমি বিয়ে করব। তাই প্লিজ, মারিয়া থাকতে আমি আর কাউকে নিয়ে ভাবতেও চাই না। কেন, আমি কি মারিয়ার চেয়ে সুন্দর না? আমি তা বলিনি। আসলে মারিয়া আমাকে অনেক অনেক ভালোবাসে। আর এমনিতেও আমি ওর মনটা একবার ভেঙেছি, আর মনটা ভাঙতে চায় না। আমি মারিয়াকে বুঝিয়ে বলবো, তাও তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। সরি, আমি পারবো না। দেখ, বারে বারে একটা কথা বললে ভালো লাগছে না, তাই যা বলছি তা মেনে নে, না হলে আমি কিছু একটা করব, বলে দিলাম। আপনি যা পারেন করে নেন, বলে ওনাকে পাশ কাটিয়ে চলে আসলাম। নিচে এসে পড়তে বসে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম যে এবার থেকে বুঝবে জান্নাত আমাকে জ্বালানোর মাশরুটা কিভাবে নেয়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়ে দেখি জান্নাত বসে আছে। চোখগুলো লাল হয়ে আছে, আর চোখের নিচে হালকা কালো হয়ে আছে। বুঝতে বাকি রইল না সারা রাত সজাগ হয়ে কান্না করেছে। আর জান্নাত দেখে খেয়াল না করে আমি চলে গেলাম ভার্সিটিতে। তারপর সবাইকে কালকের ঘটনাটা বললাম। তারপর ক্লাস শেষ করে সবার সাথে আড্ডা দিতে দিতে লেট হয়ে গেল। তাই লেট করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাতকে গল্পের বই পড়ছে। আমি এসে ওনার পাশের সোফায় বসে গেলাম। এখনো চোখগুলো ফোলা আছে আর কালো দাগগুলো স্পষ্ট হচ্ছে। জান্নাত হঠাৎ বলে উঠল, কি রে, এত দেরি হলো যে? সারাদিন কোথায় ছিলি? ক্লাস শেষ করে মারিয়াকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গিয়েছিল। জান্নাতকে রাগাতে কথাটা বললাম। জান্নাত শান্ত মুখটা নেমেষেই লাল হয়ে গেল। কি রে, বউ থাকতে তুই বাহিরের মেয়ে নিয়ে ঘুরতে যাস, লজ্জা করে না? সরি, আপনি আমার বউ না, আমাদের কন্ট্রাক্টে বিয়ে হয়েছে, তাই সব ফাউল কথা আমাকে বলবেন না। দেখ, আমাকে রাগাবি না, তাহলে যে আমি কি করব তা নিজেও জানি না। আপনি কি করবেন সেটা আমার দেখার ব্যাপার না, যা করার করেন গিয়ে। আমি তোকে সোজা করে ফেলবো বলে দিলাম। আপনি আমার কিছুই করতে পারবেন না, তাই ভয় দেখানো বন্ধ করুন। এক ছিল আম্মুর কাছে নালিশ দেওয়া, তাও বন্ধ করে দিলাম আমি। ঠিক বলেছিস, তোর ক্ষতি না করব, না করার পর বুঝবি কার ক্ষতি করেছি। মানেটা তোকে বলতে যাব কেন? আপনাকে বলতে হবে না। আর কিছু বলার আগে আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি মারিয়া কল দিয়েছে। মনে মনে একটু খুশি হলাম, যাকে এবার একটু জান্নাতকে জ্বালিয়ে নিই। কলটা ধরলাম আমি। হ্যাঁ বেবি, বলো। হোসেন, জান্নাত কি সামনে বসে আছে নাকি? বেবি, তোমাকে আমি অনেক ভালোবাসি। তাকে দেখি জান্নাতের চোখগুলো রাগে লাল নীল হলুদ হয়ে গেছে। আর আমাকে কাঁচা খেয়ে ফেলবে এমন মনে হচ্ছে। আমি সেদিকে পাতা দিয়ে নিজের মতো করে কথা বলতে লাগলাম। ও, তা কালকে ভার্সিটিতে একটু তাড়াতাড়ি আইসো, কাজ আছে। ওকে, তুমি চাইলে রিহার্সাল বাসায় করতে পারি। যেভাবেই হোক এই কন্টেস্টটা জিততেই হবে আমাদের বেবি। তাড়াতাড়ি আইসো, রাখি, বাই। ওকে, বাই, লাভ ইউ বলেই ফোনটা রেখে দিলাম। এদিকে জান্নাত রাগের শেষ সীমানায় পৌঁছে গেছে। কখন যে কি করে ফেলে কে জানে। তুই কিসের কন্টেস্টের কথা বলেছিলি রে? ভার্সিটিতে একটা নতুন কন্টেস্ট হয়েছে, ওইটার নাম কি? বেস্ট কাপল অফ দ্য ইয়ার। মানে এমন কোনো কন্টেস্ট তো নেই আমাদের ভার্সিটিতে। ছিল না, কিন্তু এবার হয়েছে, আর আমিও এটাতে জয়েন হয়েছি। তোর পার্টনার কে? কে আবার? মাই লাভ, মারিয়া। জান্নাত তো রেগে ফেটে যাচ্ছিল, তাও কিছু না বলে নিজের রুমে চলে গেল। সকালে ফোনের আওয়াজে ঘুমটা ভাঙলো। তাকে দেখি মেহেদি ভাইয়ের ফোন এসেছে, তাই ফোনটা রিসিভ করলাম। হুসাইন, তুই কোথায়? এখনই ভার্সিটিতে আয়। কেন, কি হয়েছে? আয়, তারপর বলছি, তাড়াতাড়ি আয়। বলে মেহেদি ভাই ফোনটা রেখে দিল। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে যেতেই দেখি জান্নাত আমাকে দেখে মিটি মিটি হাসছে। ওদিকে নজর না দিয়ে আমি সোজা চলে গেলাম ভার্সিটিতে। মারিয়া মাথাটা নিচু করে বসে আছে, আর মেহেদি ভাইয়ের মুখে চিন্তার ছাপ ফুটে আছে। কি হয়েছে মারিয়া? মারিয়াকে ভার্সিটিতে থেকে টিসি দিয়ে বের করে দিয়েছে। কেন? জান্নাত হয়তো কোনো কিছু বলেছে ওর বাবার কাছে। আর কোনো কিছু না বলে মারিয়াকে নিয়ে সোজা রুমে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের কাছে। স্যার, মারিয়াকে বের করে দেওয়ার কারণটা কি? দেখো, তোমার শ্বশুর বলাতে আমাকে করতে হয়েছে, এতে আমি কিছুই জানি না। ওকে, ফোনটা বের করে জান্নাতের আব্বুকে ফোন দিলাম। রিং হওয়ার একটু পথ ধরলো। হ্যাঁ বাবা, বলো। আপনি এখনই আমার বাসায় গিয়ে জান্নাতকে নিয়ে ভার্সিটিতে আসেন, 1 ঘন্টার ভিতরেই, বলেই ফোনটা কেটে দিলাম। তারপর গিয়ে সবার সাথে বসে রইলাম। ক্যান্টিনে ঘন্টাখানেক পরে পিওন এসে ডেকে গেল প্রিন্সিপাল রুমে যাওয়ার জন্য। মারিয়াকে নিয়ে চলে গেলাম প্রিন্সিপালের রুমে। জান্নাত আর ওর আব্বু বসে আছে। আঙ্কেল, মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে কেন, কারণটা জানতে পারি? জান্নাত বলেছে ওর নাকি কি সমস্যা আছে, তাই বের করে দিতে বলল। তাই আমি ওকে এখান থেকে অন্য ভার্সিটিতে ট্রান্সফার করার ব্যবস্থা করছি। জান্নাত, তোমার সাথে আমার কথা আছে, একটু ওই রুমে আসো তো, বলে মারিয়া আর আমি পাশের রুমে চলে গেলাম।
কিছুক্ষণ পর জান্নাত আসলো। তুই রাগলে কিন্তু সেই লাগে, তা জানিস? মজা নিচ্ছেন? হুম। আচ্ছা, সোজা কথায় আসি। আপনি যদি মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেন তাহলে আমিও ওর সাথে চলে যাব। শুধু ভার্সিটি থেকে না, আপনার লাইফ থেকেও চলে যাব। পরে কাউকে কিছু বলতে পারবেন না। জান্নাত আমার কথা শুনে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। চোখের কোণে পানি জমে টলমল করছে। হয়তো চোখ থেকে এখনই বৃষ্টি নামবে। দেখুন, যেই 5 মাস আছে এটা যদি আপনি আমার সাথে থাকতে চান তাহলে মারিয়াকে ভার্সিটিতে শান্তিতে থাকতে দিন। ভালো দেখবেন মারিয়ার সাথে আমি উধাও হয়ে যাব। ভেবে দেখবেন কি করবেন। বলেই মারিয়াকে নিয়ে সেখান থেকে ক্যান্টিনে এসে পড়লাম। বিকেলে মারিয়াকে প্রিন্সিপাল স্যার ডেকে নিয়ে রিসির সবকিছু ক্যান্সেল করে দেয়। সন্ধ্যায় বাসায় গিয়ে কয়েকবার কলিং বেল দেওয়ার পরেও দরজা খুললো না। তাই বাধ্য হয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে জান্নাতের রুমে উকি দিয়ে দেখি জান্নাত ঘুমাচ্ছে। জান্নাতের ঘুমানো চেহারাটা অনেক সুন্দর, তাই এটা দেখার জন্য একবার রুমে গেলাম। জান্নাত ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর কান্না করে ঘুমিয়েছে। চোখের কাজলগুলো লেপটে আছে। মুখে জান্নাতের এই চেহারাটা দেখে অনেক মায়া হতে লাগলো ওর প্রতি। এইভাবে কিছুক্ষণ ওর প্রতি তাকিয়ে থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ছাদে গিয়ে ঘোরাফেরা করে রুমে আসলাম। এসে দেখি জান্নাত কারোর সাথে কথা বলছে। আমাকে দেখে আমাদেরকে ফোনটা বাড়িয়ে দিল। তাকিয়ে দেখি আম্মু কল দিয়েছে। হ্যাঁ আম্মু, বলেন। তোরা বাড়িতে আসবি কবে? কেন, কোনো কাজ আছে নাকি? তোর ভাবি তো মা হতে চলেছে, তাই একবার জান্নাতকে নিয়ে এসে দেখে যা তোর ভাবিকে। আম্মু, আমার তো ক্লাস এক্সাম চলছে, আমি জান্নাতকে পাঠিয়ে দিচ্ছি। ও গিয়ে না হয় কিছুদিন ভাবি খেয়াল রাখো। বৌমা একা আসবে মানে? তুই পরীক্ষা শেষ হলে বৌমাকে সঙ্গে নিয়ে একেবারে আসবি। আমার পরীক্ষা শেষ হতে আরো 15 দিন লাগবে। তখনই না হয় বৌমাকে নিয়ে একেবারে আসবি। ভালো থাকিস। ওকে, বলেই ফোনটা কেটে দিলাম। আমি চলে গেলে তুই শান্তিতে থাকতে পারবি, তাই তো? বলে রুমে চলে গেলাম। এইভাবে চলে গেল আরো 10 দিন। জান্নাত মুখ বুঝে এখন আমার সব কথা শোনে। আর জান্নাত দেখানোর জন্য মারিয়াকেও বাসায় নিয়ে আসি। আর জান্নাত কিছু বলতে না পেরে শুধু কান্না করে। এগুলো দেখে আমি নিজের মনের সব কষ্ট আর দূর করি। আর জান্নাত দেখলে এখন মায়া হয়, কিন্তু পুরোনো কথাগুলো মনে হলে সবকিছু ভুলে যায়। বিকেলে ক্লাস শেষ করে ভার্সিটিতে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। তখনই মারিয়া বলে উঠলো, হোসেন, তুমি এবার জান্নাত আপুকে মেনে নাও। আপুর কি অবস্থা হয়েছে কেঁদে কেঁদে দেখেছো একবার? ওই হ্যালো, আমাকে 8 মাস জ্বালিয়েছে আর আমি তো মাত্র 1 মাস। এত তাড়াতাড়ি হোসেন কাউকে ক্ষমা করে না। তুমি দেখেছো জান্নাত আপু কতটা শুকিয়ে গেছে? উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, আর যে তার নিজের ভুলটা বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। মারিয়া প্লিজ, জান্নাতকে আরো কিছুদিন জ্বলে নিক, তারপর না হয় বলবো। না হলে এটা অনেক কম হয়ে যাবে। কয়েকদিন পর না হয় জান্নাতকে সব বলে দেবো। তোমাকে কিছুই বলতে হবে না, সময় হলে আমি জান্নাত আপুকে সব বলে দিব। ওকে, কিন্তু আর কিছু বলিয়ে এভাবে চলার পর বলবো। ওকে ওকে। তা তুমি গ্রামে যাওয়ার কথা কবে যাবে? কাল বিকেলে গিয়ে ভাবিকে দেখে আসবো ভাবছি, আর কিছুদিন থেকেও আসবো। ওকে, বেস্ট অফ লাক। আরো কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। পরের দিন বিকেলে জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। সবার সাথে কথা বলা শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম। তখনই ভাইয়া বলে উঠলো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ। যাক, প্রাণে বেঁচে গেলাম। খাওয়া দাওয়া করে আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়লো। আমি উঠে সোফায় চলে যেতে লাগলাম। তখনই জান্নাত বলে উঠলো, ভাইয়া কি বলেছে শুনিসনি? কখন? ওনাকে যে একটা ভাতিজা এনে দিতে বলেছে, তুই শুনিসনি? শুনেছি তো, কি করবো আমি? তুই চাইলে কিন্তু আমরা ওনার ইচ্ছাটা পূরণ করতে পারি। প্লিজ এসব নাটকের কথা আমার সামনে বলবেন না। আমি আপনাকে আগেই আমার ডিসিশন শুনিয়েছি, তাই এসব ফাউল কথা বলবেন না প্লিজ। জান্নাত আর কিছুই বললো না। আমি কাঁথার বালিশ নিয়ে চলে গেলাম সোফায়। তারপর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর কানে কারো চাপা কান্নার আওয়াজ সে কানে ভেসে উঠলো। আওয়াজটা বুঝতে বাকি রইল না জান্নাত কান্না করছে। খারাপ লাগছিল, তাও আমাকে কষ্ট দেওয়ার সব ফল ভোগ করিয়ে ছাড়বো। এইসব চিন্তা বাদ দিয়ে আরামে ঘুম দিলাম। এইভাবে চলে গেল আরো 7টা দিন। বিকেলে ভাইয়ার আমি বসেছিলাম। তখনই ভাবি এসে বললো জান্নাত থেকে কি কারণে আমাকে ডেকেছে, রুমে যেতে বলেছে। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। জান্নাতের মুখ রাগে লাল হয়ে আছে, কি কারণে তাও বুঝতে পারছি না। এসব ভাবছিলাম তখনই জান্নাত এসে ঠাস করে 2 গালে 2 থাপ্পড় বসিয়ে দিল। চড় খেয়ে টাসকি হয়ে বসে রইলাম। কেন মেরেছে বা দোষটা কি কিছুই তো বুঝতে পারছি না। তাই জিজ্ঞেস করলাম, এই মারলেন কেন?
তুই এতদিন জেনে শুনে আমাকে কষ্ট দিয়েছিস। বুঝে গেলাম মারিয়া সব বলে দিয়েছে, তাই চুপ করে রইলাম। তুই আমাকে এতদিন। আর কিছু বলার আগেই জান্নাতকে আম্মু ডাক দিল, তাই সে চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল, রাতে তোর খবর আছে শয়তান। তারপর ফোনটা বের করে মারিয়াকে ফোন দিলাম। মারিয়া, তুমি কি সব বলে দিয়েছো নাকি? আপুকে অনেক জ্বালিয়েছো, এখন প্লিজ মেনে নাও। তুমি বলে দিয়ে এখন আমাকে বাঁশের চিপায় ফেলে দিয়েছো। এখন বলে গেছে রাতে আমার নাকি ক্লাস নেবে। কিসের ক্লাস নেবে তা তো জানি না, তবে আজকে তোমার বাসর রাত হবে এটা জানি। বাসর রাত না শেষ রাত আল্লাহই ভালো জানে। আরে ভয় পেও না, আমি একটু পিছিয়ে আছি, পরে কথা বলবো, বাই। বলেই ফোনটা কেটে দিল। আমি কি করবো বুঝতে পারছি না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো। জনাব উঠে বসেন, আপনার সাথে কথা আছে। ভদ্র ছেলের মতো উঠে বসলাম। চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। তারপর কিছু না বলে রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, কাল ঢাকায় গিয়ে তোর ক্লাস নিব আমি, তখন তোর তেল বের করব আমি। বলে আমার পাশে গিয়ে শুয়ে পড়লো। আমি উঠে সোফায় যাব বলেই বালির সাথে নিতেই জান্নাত বলে উঠলো, যেখানে আছিস সেখানেই শুয়ে থাক, না হলে মেরে হাত পা ভেঙে দিব। ভয়ে আর কিছু না বলে চুপচাপ ওখানেই শুয়ে গেলাম। পরের দিন চলে আসলাম ঢাকায়। বিকেলে সবকিছু গুছিয়ে হালকা ঘুমিয়ে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো রুমে, চেহারায় ভিলেন মার্কা একটা হাসি। কিরে, আজকে তোকে কে বাঁচাবে? বাঁচানোর কি আছে, আপনি কি মারবেন নাকি? না, তোকে চুমু খাবো। বলেই আমার দিকে তেড়ে আসতে লাগলো। প্লিজ মারবেন না বলেই ভয়ে দাঁড়িয়ে গেলাম। এসে সমানে কিল ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কষ্ট দেওয়া শয়তান, আজকে তোকে মেরেই ফেলবো। কিছু না বলে ভালোবাসার মার খেতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত চুপ হয়ে বসে গেল। আর মারবেন না প্লিজ। হঠাৎ জান্নাত হু হু করে কেঁদে উঠলো। আমি অবাক হয়ে গেলাম। আমাকে মেরে এখন নিজেই কাঁদছে। তাই ওনার হাঁটুর কাছে বসে বললাম, কি হলো, কাঁদছেন কেন? তুই আমাকে ভালোবাসিস না তাই না? বাসি তো। আমি বোকা যে তোকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আচ্ছা ভাইয়া যে কথাটা বলেছিল আপনি চাইলে সেটা ট্রাই করতে পারি কিন্তু। জানাতে এবার অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হয় কি যেন শুনে ফেলেছে। কি রাজি আছেন? ব্যাস আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটগুলোকে নিজের ঠোঁট দিয়ে আটকে নিল। তারপর আর বাকিটা বলবো না। কিছুক্ষণ পর জান্নাত আপু আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। তুই এমনটা করলি কেন? আমাকে যে কষ্ট দেয় আমি তাকে ছাড়ি না, কারণ আমার ভিতরে একটা ভিলেন আছে। ডাক তোর ভিলেনগিরি বের করছি। বলেই আমার ঠোঁটগুলোকে থাক এখানেই সমাপ্ত করি। শুরু হলো ভালোবাসা নিয়ে একটা নতুন জীবন।